আচ্ছা, একটা কাজ করি, তোমাদের 3টা 5 বেজে গেছে, এখন আমরা শুরু করতে পারি। তো তোমাদের সবাইকে যেমনটা ভাইয়া বুঝাই বললেন যে যে কোনো কিছু যদি বলতে চাও তোমরা চ্যাট বক্সে আমার সাথে কথা বলতে পারো। আর যদি কোনো টপিক রিলেটেড প্রবলেম হয়ে থাকে, ধরো কোনো ম্যাথ বুঝো নাই বা কোনো কিছু বুঝো নাই, তখন সেটা তোমরা চ্যাট বক্সে না বলে কিউএ তে ডিরেক্টলি শ্রেষ্ঠ আছে ওখানে জিজ্ঞেস করতে পারো। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, আর হলেও আমরা চেষ্টা করবো তো দিয়ে দেব। তো তোমাদের আজকে এখানে লেকচার 5 এর মধ্যে চ্যাপ্টার দুটো, একটা হচ্ছে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8। আমরা যদিও জানি যে আমাদের শর্ট সিলেবাসে সবগুলো কন্টেন্ট অ্যাকচুয়ালি নাই, বাট তারপরও আমরা মোটামুটি এই সম্পূর্ণ চ্যাপ্টার যেই সব জিনিসগুলো দরকার সেই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব। হয়তো একটু তাড়াতাড়ি আমরা যাবো, তার কারণ আমরা মোটামুটি সবগুলো পড়ে ফেলছি, শুধু আমরা কোশ্চেন অ্যান্সার গুলো দেখবো কিরকম প্রশ্ন দিলে কিভাবে সলভ করতে হয় এরকমটা। আচ্ছা, হয়তো বা তোমাদের সাথে অনেক আমার আগে থেকেই পরিচয় আছে, হয়তো কখন ক্লাস নিছি, তো সেগুলো পরে আলোচনা করবো। এখন আমরা ডিরেক্ট ক্লাস চলে যাই। তো শুরুতে আমরা চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। এখানে শুরুতে যে টার্মটা আসতেছে এটা হচ্ছে বিভিন্ন মডুলাস। তো ফার্স্টে আমরা ইয়াংস মডুলাস এর নিয়ে আলোচনা করব। তো ইয়াংস মডুলাস জিনিসটা আসলে কি, যদি একদম সোজা অর্থে বলি সেটা এরকম: তুমি যখন একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে ফোর্স তুমি দিচ্ছ, তখন দেখা যাবে ওই অবজেক্টটা আইদার লেংথ বেড়ে যাবে অথবা কমে যাবে, কিছুটা হবে। তো সেটাকে আমরা আসলে টেনশন বা কম্প্রেশন দুই ভাগে ভাগ করতে পারি। যেমন এই ড্রয়িং দেখা যাচ্ছে এই ওয়্যারটার বা এই সিলিন্ডার শেপের যে ওয়্যারটা, তার এই পার্টটা নির্দিষ্ট এরিয়াতে তুমি ফোর্স দিচ্ছ। ফোর্স বলতে অ্যাকচুয়ালি তুমি টেনশন দিচ্ছ। টেনশন দেওয়ার কারণে এটা একটু ইলাঙ্গেট হয়ে যাবে, তো কটকও বেড়ে যাবে। ড্রয়িং থেকে বলতে পারি এখানে ডেল্টা এল এই পরিমাণে ইলংগেশন দেখা যাবে। তো তোমাদের বইয়ে এই ডেল্টা এল কে না লিখে কিছু কিছু জায়গায় আবার স্মল এল এভাবে ডিনোট করছে। তো একই কথা, মেন কথা লেংথের চেঞ্জ আসলো। তাহলে এই মডুলাসটা আসলে কি? ইয়াংস মডুলাসকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। এই কথা মানে হচ্ছে তুমি কতটুকু এখানে স্ট্রেস ক্রিয়েট করতে পারতেছো, আর সেই স্ট্রেসের কারণে কতটুকু স্ট্রেইন পাচ্ছ, এর যে রেশিও, এটাকে বলে ইয়াংস মডুলাস, স্ট্রেস ওভার স্ট্রেইন। স্ট্রেস আর প্রেশার কিন্তু আসলে এক জিনিস না। এটা এরকম যে ধরো তুমি যখন এই অবজেক্টটাকে টেনশন দিচ্ছ, এই ফোর্সটা বাহির দিকে বা এক্সটার্নাল, তো এইটা একটা রিয়াকশন তো কাজ করবে এই অবজেক্টের ভিতরেও। তো এই অবজেক্টের ভিতরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে অ্যাজ আ প্রেশার, ওইটাকে আমরা বলতেছি স্ট্রেন। যদিও ভ্যালুর দিক থেকে দুটো সেম, তাই আমরা এই ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাবো না, কিন্তু বাস্তবে মনে রাখবা যে স্ট্রেস আর প্রেশার পুরোপুরি এক জিনিস না, পার্থক্য আছে। স্মল এল বাই এল তোমাদের বই এভাবে লেখা, আর আমি যদি এই ড্রয়িং থেকে লিখতে চাই তাহলে স্মল এল এর পরিবর্তে চেঞ্জিং লেংথ ডিভাইড বাই অ্যাকচুয়াল লেংথ স্ট্রেন। তুমি চিন্তা করে দেখো তো, এই যে নিচে আমাদের ডিনোমিনেটরে যে আমরা একটা রেশিও চিন্তা করতেছি, এই রেশিওটার কোনো কি ইউনিট বা ডাইমেনশন থাকা উচিত? আমি মিন করছি এটা, উপরে থাকতেছে আমাদের স্ট্রেস আর নিচে হচ্ছে স্ট্রেইন। স্ট্রেইনের কোনো ডাইমেনশন বা কোনো ইউনিট কি থাকা উচিত? তোমাকে চ্যাট বক্সে বলো তো চিন্তা করে। স্ট্রেইনের ক্ষেত্রে থাকা কিন্তু উচিত না। তার কারণ তুমি যখনই স্ট্রেন বের করতেছো, এটা লেংথের হোক, এটা এরিয়ার হোক, বা এটা ভলিউমের হোক, যেটাই হোক না কেন, উপরে যদি তোমার ধরো ইউনিট মিটার হয়, নিচের ইউনিটটাও মিটার। এখন যদি সেম সেম তোমার ইউনিট থাকে, কাটাকাটি হয়ে গেলে এখানে কোনো ইউনিট পাওয়া যায় না, অর্থাৎ স্ট্রেন হচ্ছে আমাদের ইউনিটলেস। আর এই জন্যটা তোমার একইভাবে ডাইমেনশনলেস। এখন এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবার আসে যে কোনটা ইউনিটলেস কোনটা ডাইমেনশনলেস। মুখস্থ না করে আমরা একটু বোঝার চেষ্টা করব, আশা করি পারা যাবে। আচ্ছা, আরেকটা কথা কি বলো, ইয়াংস মডুলাসের ক্ষেত্রে ইউনিট কি হওয়া উচিত? স্ট্রেংথ কোনো ইউনিট নাই, কিন্তু উপরে নিউমারেটর স্ট্রেস, স্ট্রেসের নিঃসন্দেহে ইউনিট থাকা উচিত। যদি আমি এসআই সিস্টেমে চিন্তা করি, তাহলে স্ট্রেসটা আসলে কি? তোমার হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া, নিউটন পার মিটার স্কয়ার, তার মানে এটা হচ্ছে প্যাসকেল। তাহলে স্ট্রেসের ইউনিট যা হবে, প্রেসারের ইউনিট তা হবে, এমনকি ইয়াংস মডুলাসেরও ইউনিট ঘুরে ফিরে সেমই হবে, সামথিং প্যাসকেল। যদিও তোমাদের ম্যাথে দেখবা গিগা প্যাসকেল, মেগা প্যাসকেল, অনেক বড় বড় ইউনিট দিয়ে রাখছে, বাট মেন কথা হচ্ছে প্রেসারের যে ইউনিট ওটাকে তুমি ইউজ করলেই হবে, আর নতুন করে কিছু ভাবার দরকার নাই। আমরা এখন ম্যাথে যাব। Four wires made of the same material and the same length where force F and the expansion of the wire small l is shown below through the graph. Which wire is thinner among the four? তোমাকে এখানে বেসিক্যালি কি দিয়ে রাখছে? ইলংগেশন এবং তার সাথে যে ফোর্সের গ্রাফ দিয়ে রাখছে। এখানে ওয়াই অ্যাক্সিসে ইলংগেশন আর এক্স অ্যাক্সিসে অ্যাপ্লাইড ফোর্স দিছে। এখন দিয়ে বলতেছে যে এই যে চারটা আমি তার দেখতে পারতেছি, এই চারটা তারের মধ্যে কোনটা চিকন বেশি হবে। এখন চিকন বেশি হওয়ার সাথে আবার কানেকশনটা কি? একটু নর্মাল ফর্মুলা মনে করার চেষ্টা করো। আমি এটাকে পড়ছিলাম ওয়াই সমান সমান উপর হচ্ছে স্ট্রেস এফ বাই এ আর স্ট্রেইন এল বাই এল। তাহলে এই ফর্মুলাটাকে তুমি আগে তোমার চেনার মতো বা এই প্রবলেমটাকে সলভ করার মতো চেহারায় নিয়ে আসো। তাহলে আমরা চিন্তা করবো এই পুরো ব্যাপারটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স এরকম একটা ফরম্যাটে আনতে। কেন? কারণ এই ড্রয়িং গুলো সব হচ্ছে স্ট্রেট লাইন, বা বলতে পারো অরিজিন দিয়ে পাস করে স্ট্রেট লাইন। সো ওয়াই ইকুয়াল টু এম এক্স এই শেপে আনতে হবে, মানে স্মল এল ইকুয়াল টু সামথিং ইনটু এফ। আমি আগে এই চেহারায় আনবো।
তো যদি আমি আনি সবগুলোকে ধরে জাস্ট সাইড চেঞ্জ করতেছি, করলে এরকম শেপ পাওয়া যাচ্ছে এল ডিভাইডেড বাই ওয়াই, তার সাথে 1/a, তারপর হচ্ছে আমার এফ। এখন এখানে স্মল এল কোনটা তুমি জানো, এলঙ্গেশন। ক্যাপিটাল এল কোনটা তুমি জানো, এর আগের অ্যাকচুয়াল লেন্থ। এখানে তুমি 1 বলতে 1, এ বলতে এরিয়া, আর এখানে ওয়াই বলতে বুঝতেছি ইয়াংস মডিউলাস। প্রশ্নে বলা ছিল যে এদের ম্যাটেরিয়াল সেম এবং এদের লেন্থও সেম, দ্যাট মিনস এল বাই ওয়াই এটা কনস্ট্যান্ট, ধরে লাভ নাই। কিন্তু 1/a মানে এরিয়ার ইনভার্স, এটা কিন্তু সবার জন্য কনস্ট্যান্ট না। তার কারণ কি, প্রশ্নে বলে দিছিল কোনটা বেশি চিকন বা কোনটা বেশি মোটা, এটাকে সলভ করতে হবে। তাহলে বলতে পারি যে এল আর এফ এর মধ্যে যে সম্পর্কটা, এটা 1/a। অথবা তুমি এটাও বলতে পারো এইখানে যে এম মানে তোমার স্লোপ, এটা ডিরেক্টলি 1/a এর সাথে প্রপোর্শনাল বা ইকুয়াল বললেও কোনো দোষ নাই। তাহলে আমার যেই গ্রাফটার যত বেশি স্লোপ হবে, এটার এরিয়া ততই কম হবে, উল্টা সম্পর্ক। তাহলে আমি বুঝতেই পারতেছি এখানে ও ডি এটা সবচেয়ে বেশি উপর দিকে উঠে গেছে, এটা স্লোপ সবচেয়ে বেশি, তার মানে এটার এরিয়া সবচেয়ে কম। তার কারণে এই লেখা থেকে বোঝাচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই অ্যান্সারটা হবে ওডি। অথবা ইজি ভাষায় বললে পারি, চিকন তারকে টান দিলে বেশি লম্বা হয়ে যাবে, ও তোমাকে বেশি রেজিস্ট করতে পারবে না। কি যদি মোটা তার হয় বা মোটা রড হয়, তুমি যতই জোরে টানো না কেন, ওকে বাঁকানো মুশকিল আছে, ওকে লম্বা করা মুশকিল। তুমি ম্যাথমেটিক্স চিন্তা করতে পারো, কমন সেন্সও ভাবতে পারো, উত্তর এটাই আসবে। Next question. Two wires A and B of 200 centimeter length and 1 meter square area of cross section made up of different material. যখনই different material বলবে তার মানে এদের y same না, different y. আচ্ছা, have been hanged and load of 10 kg has been attached at the lower end of each. আচ্ছা, একজন বলছো ভাই আগেরটা বুঝি নাই। আচ্ছা, আমি মনে হয় বেশি ফাস্ট বলে ফেলছি, এটা কাজ করি, আমি আবার স্লোলি যাই, বেশি ফাস্ট গেলে সমস্যা। আচ্ছা, যারা বুঝছি যে বুঝি নাই, তারা কি এই লাইনটা বুঝছো, এই সেকেন্ড লাইনটা, নাকি এটা বুঝি নাই? স্মল এল ইকুয়াল টু এল বাই ওয়াই, এটা কি বুঝছো, নাকি ঠাস করে কি করছি বুঝি নাই? এটা কিছু না, সাইড গুলো চেঞ্জ করছি আর কি। আচ্ছা, এটা কাজ করি, কি কি এখানে কনস্ট্যান্ট আমি ওগুলাকে আগে মার্ক করি। দাঁড়াও, আমার হাইলাইটার কোথায়, এই যে হাইলাইটার। তো দেখো এল বাই ওয়াই এই রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট, কেন? তার কারণ মেড অফ সেম ম্যাটেরিয়াল এবং সেম লেন্থ, তার মানে এখানে এল আর ওয়াই এর কোনো চেঞ্জ হবেই না, বাদ। কিন্তু 1/a সবার তো এরিয়া সেম হবে না, যদি এরিয়া সেম হইতো তাহলে তো প্রশ্ন জিজ্ঞেস করতো না যে কোনটা থিন বা কোনটা থিক, তার মানে এক একটার এরিয়া এক এক রকম। বাম পাশে স্মল এল, স্মলটা কেন বাম পাশে রাখছি, কারণ আমি চাচ্ছি ওয়াই অ্যাক্সিসে স্মল এলটাকে রাখতে বা ইলংগেশনটাকে রাখতে। আর ডান দিকে এফ কে কেন রাখছি, তার কারণ আমার এক্স অ্যাক্সিসে এফ আছে, মানে অ্যাপ্লাইড ফোর্সটা আছে। তো আমি চাচ্ছি আমাদের এই ফর্মুলাটা ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই টাইপের একটা জিনিস চিন্তা করতে। আচ্ছা, যদি চিন্তা করি এই চেহারাটা আসে, এবার একটু ভালো করে অবজার্ভ করি। তাহলে এল, আর এটা কি করলাম, ধুর, হাইলাইট টন করা, সরি পেন অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, তো ধরলাম আমার এল ইকুয়াল টু এই যে এফ, মাঝখানে হাবিজাবি অনেক কিছু, হাবিজাবি বলতে এই দুইটা আছে। তাহলে এই পুরো টার্মটাকে কি আমি স্লোপ কনসিডার করতে পারি না, যে ওয়াই ইকুয়াল টু স্লোপ ইন্টু এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স কনসিডার করতেই পারি। তাহলে এখানে এম বা স্লোপের ভ্যালুটা কি হবে, এই স্লোপের ভ্যালুটা হবে এল ওভার ওয়াই, তার সাথে ইনভার্স অফ এরিয়া। এটা এল আর ওয়াই তো দুধ ভাত, ওকে তো আমার দেখার দরকারই নেই, কারণ সবার ক্ষেত্রে এল বাই ওয়াইটা কনস্ট্যান্ট। তাহলে স্লোপ আর এরিয়ার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা কি জানি, স্লোপ যত বেশি হবে আমার স্ট্রেট লাইনটা ততই খাড়া বেশি হবে। যেমন চিন্তা করো এই স্ট্রেট লাইনটা বেশি খাড়া, কিন্তু এই যে ডট ডট দিয়ে আঁকলাম এটা কিন্তু কম খাড়া, তার মানে এই এমটা নিঃসন্দেহে আগের এম থেকে গ্রেটার। ধরলাম M2 আর M1, তো ড্রয়িং থেকে বোঝা যাচ্ছে M2 মাস্ট বি গ্রেটার দ্যান M1, যত বেশি খাড়া স্লোপ তত বেশি। কিন্তু আমরা একটা এক্ষুনি রিলেশন দেখলাম যে স্লোপের সাথে এরিয়ার সম্পর্কটা আবার ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমি বলতে পারি এই সেকেন্ড তারটার জন্য যে এরিয়াটা হবে সেটা নিঃসন্দেহে কম হবে কম্পেয়ার টু ফার্স্ট ওয়ান। স্লোপ যার বেশি এরিয়া তার কম। এখন যেই তারের এরিয়া কম হবে সে তো নিঃসন্দেহে থিন হবে, পাতলা হবে। এখন কি বুঝতে পারছি যে কেন অ্যান্সারটা ওরই চুজ করলাম, কারণ কে বলছিল যে এদের মধ্যে সবচেয়ে বেশি থিনটাকে। তুমি উল্টাকে চিন্তা করো, একটা চিকন রাবারকে টান দিলে প্রচুর লম্বা করা যায়, কিন্তু একটা বড় রডকে তুমি টাইনে এত সহজে লম্বা করতে পারবা না, তার কারণ রডের কিন্তু এরিয়া অনেক বেশি, ইভেন ওয়াইও অনেক বেশি। এটা চিন্তা করো, দেখো উত্তরটা পেয়ে যাবা। একটু মানে মান নাই তো, তোমাকে একটু ওই ক্যালকুলেট করে করে চিন্তা করতে হবে, রিলেশন গুলো বের করতে হবে। ঠিক আছে, এই তো প্রধান বুঝে গেছে। এখন আমরা আরেকটা প্রবলেম যাই, একটা কাজ করি ড্রয়িং করে করে বুঝাই, কারণ নাইলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, বলতেছি এটা কি।
এখানে আমার দুইটা তার দেওয়া আছে, একটা এ তো আরেকটা হচ্ছে বি। এখন দুইটা তারের জন্যই যে এল 200 সেন্টিমিটার বা 2 মিটার, দুইটা তারের ক্রস সেকশন এরিয়া 1 মিলিমিটার স্কোয়ার বা পাওয়ার -6 মিটার স্কোয়ার। একজন প্রশ্ন করছো যে এম কি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল হবে কিনা। আচ্ছা, এটা ডিপেন্ড করে। আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসে এল দেওয়া ছিল স্মল এল এলঙ্গেশন, আর এক্স অ্যাক্সিসে অ্যাপ্লাইড ফোর্স দেওয়া ছিল। যদি এরকমটাই হয় মানে স্মল এল ভার্সেস এফ, আমরা যে এইটা কখন ড্রয়িং করি যে স্মল এল ভার্সেস এফ, শুধুমাত্র তখনই স্লোপটা হবে এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমাকে আগে দেখতে হবে গ্রাফ কিসের, সেখান থেকে আমি স্লোপটাকে ফাইন্ড আউট করব। এটা আমরা মুখস্থ করব না, আমরা হাতে কলমে করে করে বের করব। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, তাহলে এখন এই প্রবলেমটা আসি আমরা। তো বোথের জন্য এল আমি জানি, বোথের এও আমি জানি, কিন্তু এদের কিন্তু ওয়াই সেম না। একটা যদি ওয়াই এ হয় তো আরেকটা ওয়াই বি, মানে দুইজনের যেহেতু ম্যাটেরিয়াল আলাদা, তাহলে এদের ইয়াংস মডুলাসও আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবার কি বলছে, দুইটারই নিচে আমি সেম ম্যাস ঝুলাই দেব। ম্যাসটা কত, ম্যাসটা বলছে তোমাকে 10 কেজি। তাহলে 10 কেজির কারণে কতটুকু ফোর্স হয় এটা বের করার কোনো ব্যাপারই না। এফ ইকুয়াল টু এম জি, জি দিয়ে গুণ দিবা, 9.8 দিয়ে গুণ করবো, তাহলে অ্যাপ্লাইড ফোর্স 98 নিউটন ফর দ্য বোথ ওয়ার্ডস। তাই যদি করি তাহলে কি হবে, এটা করে দেখা যাবে যে এই দুইটা তারের ইলংগেশন ডিফারেন্ট হবে। একজনের হবে 7%, তো আরেকজনের হবে 8%। এই যে পার্সেন্ট বলছে, এই কথার মানে কি, কথার মানে হচ্ছে ইলংগেশন তার আগের লেংথের রেসপেক্টে। তো নর্মালি লেংথটা কি হয়, ক্যাপিটাল এল, আর লেংথে যে চেঞ্জ বা ইলংগেশন ওটাকে আমরা স্মল এল দিয়ে লিখি বা ডেল্টা এল দিয়ে লিখলে কোনো যায় আসে না, একই কথা, কোনো ইস্যু নাই। তাহলে এই রেশিওটা একবার 7%, তো আরেকবার হচ্ছে 8%। কার জন্য, এ আর বি এর জন্য। তো এল বাই এল অফ এ 7% আর এল বাই এল অফ বি ইকুয়াল টু 8%। আমাকে বলো না পার্সেন্টে কেমনে উঠায়, সুন্দর একদম 100 দিয়ে ভাগ দিয়ে দিবা, পার্সেন্ট হয়ে যাবে 7/100, 8/100। সব আমি জানি। এখন কি করতে বসে, করতে বসে অ্যানালাইজ করো যে এদের ইয়াংস কোএফিসিয়েন্টটা কত। ওই কোএফিসিয়েন্ট বলুক বা মডুলাস বলুক, মোদ্দা কথা মানে ওয়াই বের করতে বসে। ঠিক আছে, তাহলে একবার আমরা ওয়াই এ বের করব, তো আরেকবার আমরা ওয়াই বি বের করব। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া, আর এখানে তোমার হচ্ছে এল বাই এল, স্ট্রেস ওভার স্ট্রেন। যেহেতু আমরা এ তারাকে নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমরা এর ক্লুগুলোকে বসাবো, আর যখন আমরা বি তারাকে নিয়ে কাজ করব তখন আমরা বি এর ক্লুগুলো বসাবো। তুমি এটা বলতে পারো যে ভাই আপনি উপরে এফ বাই এ কেন লিখছেন, কোন তো এ বি লেখেন নাই। তার কারণটা হচ্ছে দুইটাকে সেম ফোর্স দিছি, দুইটারই এরিয়াও সেম, এই জন্য এখানে আর এ বি দিয়ে আলাদা করে কিছু ডিনোট আমি করি নাই। তো তোমরা জানো বোথ কেসে উপরে 90/80 আসবে, শুধু পার্থক্যটা হচ্ছে ডিনোমিনেটরে একবার 7%, তো আরেকবার 8%। এটা আমি কোশ্চেন দেখে দেখে সুন্দর করে বসাই দিব। আচ্ছা, তো এটা কথা আছে, ফোর্স তো বসাই দিছো, কিন্তু এরিয়া কি বসাইতে হবে না, এরিয়া মান তুমি লিখি নেই। এরিয়া মান তো হচ্ছে 10⁻⁻6। তাহলে উপরে -6 দিয়ে ভাগ করো আর নিচে -6 দিয়ে গুণ করো, ও একই কথা, ওকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, একই জিনিস। এবার শুধু 7% এবং 8% টুটাকে লিখবো। তাহলে 7% মানে 0.07 লিখতে পারি, আর 8% মানে 0.08 লিখতে পারি। সব কাজ এখন ক্যালকুলেটারে করে ফেললে এই মানটা মোটামুটি আমার আসতেছে 1.4 পাওয়ার 9 ইউনিট প্যাসকেল হবে, আগেই বলছিলাম। আর এটা করলে আসে 1.225 10⁻⁹ প্যাসকেল। তার মানে ইয়াংস মডুলাস, স্ট্রেস অথবা তোমার প্রেসার সবগুলোর ইউনিট সেম, সবগুলোর ডাইমেনশনও সেম হবে, কিন্তু স্ট্রেনের কিছুই যায় আসে না, স্ট্রেন তোমার হচ্ছে ডাইমেনশনলেস। ফাইন, পিচ্ছি অঙ্ক। এই অধ্যায়ে মজা একটাই যে তুমি যদি একটা ফর্মুলা বুঝো তা দিয়ে সব সলভ করতে পারবা, কিন্তু কোনটা যে আননোন থাকবে তা আমি জানি না, ওটা কোশ্চেন দেখে বুঝতে হবে কোনটা আননোন। এবারটা গ্রাফিক্যাল প্রবলেম সলভ করি আমরা। কি বলছে কোশ্চেনটা ভালো করে খেয়াল করি। The initial length and cross-sectional area of wire are 1 meter and 1 millimeter square. এটা কাজ করবা, যখন এরকম কিছু গিভেন দেওয়া থাকে, তোমার যে গন্ডগোল লাগে তুমি সুন্দর মতো ভ্যালুগুলো আগে লিখতে পারো। আচ্ছা, তাও আগে পড়ে নি। The Young's modulus of the material of wire B is given, ভালো কথা। One of the wire is thicker and another is more elastic, তার মানে একটা বেশি মোটা তো আরেকটাকে টানলে বেশি মুভমেন্ট করানো যায়। When they are compared to each other, ঠিক আছে পরে করব। কি দিছে এখন, ফোর্স ভার্সেস ইলংগেশন গ্রাফ আমাকে দিয়ে রাখছে। এখানে কি বের করতে হবে, ফাইন্ড দ্য ইয়াংস মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ ওয়্যার এ। তাহলে গ্রাফ থেকে আমি শুধু এ তারাকে নিয়ে মাথা ঘামাবো, বাকি কাউকে নিয়ে মাথা ঘামাবোই না, আমাকে শুধু ওর জন্য ওয়াই বের করতে বসে। তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু উপরে থাকবে স্ট্রেস আর যে থাকবে স্ট্রেন, যার জন্য করতে বসে তার জন্য করব। তাহলে আসো একটু আমরা হাতের ডান পাশে গ্রাফটাকে ভালো করে অবজার্ভ করি। এখানে
এ যে কার্ভটা দেওয়া আছে, স্ট্রেট লাইনটা দেওয়া, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তুমি চাইলে এই পয়েন্টকে চিন্তা করতে পারো, তুমি চাইলে এই পয়েন্টকে চিন্তা করতে পারো, তুমি চাইলে এই পয়েন্টকে চিন্তা করতে পারো, ডাজন্ট ম্যাটার, যা তোমার ভালো লাগে এটা নিলেই হইলো। কারণ আমরা জানি স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ যে কোনো পয়েন্টে সেম থাকবে, সেটা পয়েন্ট পিক করলেই হয়। আমি ধরো এখানে ম্যাক্সিমাম এই পয়েন্টটাকেই পিক করলাম, তাহলে এই পয়েন্টের জন্য যে করেসপন্ডিং ফোর্স ওটা হচ্ছে 3। আর তার যদি আমার এলংগেশন তোমাকে দেওয়া হচ্ছে এই জায়গাতে এই যে 15, তবে একটু কাহিনী আছে, 10 টু দি পাওয়ার আবার -6 দেওয়া আছে। তার মানে এই পয়েন্ট থেকে আমি বলতে পারি F ইকুয়াল টু 3 নিউটন, আর এখানে স্মল l ইকুয়াল টু শুধু 15 না, তার সাথে আবার 10 টু দি পাওয়ার -6, এবং এটা মিটার ইউনিটই আছে, এই যেখানে লিখে দেওয়া আছে মিটার ইউনিট। তো তোমাকে ইউনিট পাওয়ার সবকিছু খুব ভালো করে অবজার্ভ করতে হবে, যে কোনো একটা যদি বসাইতে ভুল হয় পুরো অঙ্কের খবর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে এফ এর মান 3 নিউটন, এখানে আমরা হাত দিব না, কিন্তু ডিভাইড করতে হবে কি দিয়ে, এরিয়া দিয়ে। তো খেয়াল করি আমরা যে আমাদের এরিয়াটা কত, প্রশ্নে বলেই দিছে যে ইনিশিয়াল লেন্থ হচ্ছে 1 মিটার আর ইনিশিয়াল এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার। এবার আমরা যাব নিচে, স্ট্রেন স্মল এল ওভার এল। স্মল এল একটু গ্রাফ থেকে বের করে আসলাম, 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ক্যাপিটাল এল কত, ইনিশিয়ালি 1 মিটার। ও লেখো আর না লেখো কিছুই যায় আসে না, এই নাও তাহলে হয়ে গেছে 3 আর 15 পাওয়ার -6 আর হচ্ছে পাওয়ার -6। তাহলে 3 আর 15 যদি কাটাকাটি করি, 3 5 15, 1/5। এখন কেউ খুশির ঠেলায় বলো না যে ভাই পাওয়ার -6 গুলো কাটাকাটি করে দেন, না, উপরেরটা ভাগ আর নিচেরটা গুণ, তার মানে 10 টু দি পাওয়ার -6 হোল স্কোয়ার নিচে, বা উপরে উঠলে 10 টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার চলে আসবে গুণ হয়ে। এই ছোটখাটো ভুলগুলো করো না, আর যদি মুখে মুখে করতে না চাও, একটা টাকা দিয়ে ক্যালকুলেটর কিনছো, মান বসাই দিবা, কাজ হয়ে যাবে, শেষ। এত প্যাসকেল, শুধু ভ্যালুটা গ্রাফ থেকে ঠান্ডা মাথায় বের করবা, এর চেয়ে বেশি কিছু আর তোমার করতে হবে না, বাকিটা এমনি হয়ে যাবে। আর ছোট্ট প্রশ্ন চলে আসছে, অনেকক্ষণ তো অনেক কিছু পড়াইছি, এই এখন আমি পোলটা লঞ্চ করে দিব, সেটা ভালোভাবে চিন্তা করে অ্যান্সার দিও। আমি এক কোশ্চেন পড়ি, 3 ওয়্যারস অফ ইকুয়াল লেংথ এ বি সি, লেংথ কিন্তু সেম, হ্যাজ সেম স্ট্রেস, তাহলে এফ বাই এ এইটাও সেম। As such, the increase in length of the 3 wires are 5, 2 and 1% respectively. মানে সেম লেংথের ওয়্যার আছে, সেম ক্রস সেকশনাল এরিয়া নাও হইতে পারে, বাট এফ বাই এ কনস্ট্যান্ট, মানে স্ট্রেসটা আমার কনস্ট্যান্ট, কিন্তু স্ট্রেন গুলা উল্টাপাল্টা হয়েছে, 5, 2 আর 1। তাহলে এখন এদের ইয়াংস মডুলাস কি হতে পারে বা এদের রিলেশনটা কি বের করতে হবে। লঞ্চ করে দিলাম, চিন্তা করো এফ বাই এ সেম, এল বাই এল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই কিরকম হতে পারে। আমি ফর্মুলা স্ক্রিনে একবার লিখে রাখি, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ এল বাই এল। কমন সেন্স চিন্তা করো, উত্তর পেয়ে যাবা। তোমাদেরকে আরো 10 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ভেবে তারপর উত্তরটা দাও, ইজি আছে, তাড়াহুড়া করো না। আচ্ছা ঠিক আছে, এখন আমি পোলটা বন্ধ করি, মোটামুটি অনেকক্ষণ সময় দিছি, অনেকক্ষণ বলতে প্রায় 1 মিনিটের উপর সময় দিছি, এখন আমি পোলটা বন্ধ করতে পারি। ঠিক আছে, যারা যা চিন্তা করছো করছো, এখন দেখো যে আমার সাথে মেলে কিনা। আমি একদম সুন্দর করে ব্যাখ্যা লিখছি এখানে, ওয়াই সমান এফ বাই এ এল বাই এল। যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে লেখা যায় স্ট্রেস সমান সমান ওয়াই টাইমস স্ট্রেইন। যেহেতু প্রত্যেকেরই স্ট্রেস সেম থাকবে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি থাকলো, ওয়াই ইন্টু এল বাই এল। So y into L by L of A equal to of B equal to of C, মানে তিনটা ওয়্যারের ক্ষেত্রে এই যে আমার মাল্টিপ্লাইটা সেম থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। তো আমি এই জন্য জাস্ট প্রথম দুটো ওয়্যারকে চিন্তা করতেছি কি হয়, এখানে y a আর y b কে একদিকে রাখলাম, আর L by L এই রেশিওকে একদিকে রাখলাম। তাহলে আমি উপরে রাখলাম নিউমারেটরে A ওয়্যারের জন্য, আর ডিনোমিনেটরে রাখলাম আমি B এর জন্য। এখন আমাকে কোশ্চেনে বলেই দিছে এদের যে তোমার চেঞ্জটা আসতেছে স্ট্রেইনের ক্ষেত্রে 5, 2 আর 1, তাহলে প্রথমটা 5% হলে এর পরেরটা 2%, এই তো। তাহলে আমি যখন চিন্তা করি এখানে 5% কে তুমি ভাগ করতেছো 2% দিয়ে, তাহলে এই রেশিওটা নিঃসন্দেহে গ্রেটার দেন 1।
তার মানে ওয়াই বি এর ভ্যালুটা ওয়াই এ থেকে বেশি, ঠিক সিমিলারলি ওয়াই সি এর ভ্যালুটাও এর থেকে বেশি আসবে। তাহলে এখন উত্তরটা কোনটা হবে আশা করি বুঝে গেছি, ওয়াই বি বড়, ওয়াই সি তার থেকেও বড়, সো অ্যান্সার হবে বি। উল্টা কথায় বলা যায় যার স্ট্রেনটা বেশি হয়ে যাচ্ছে ও দুধ ভাত, ওর বেশি সামর্থ্য নাই, কিন্তু যার স্ট্রেন কম হয় সে অনেক বেশি লোড নিতে পারে, তার মানে তার ওয়াইটা বেশি হবে, সো এই জন্য অ্যান্সারটা বি হবে। এবার বাল্ক মডুলাস এন্ড রিজিড মডুলাস, ড্রয়িংটা এই জন্য দেওয়া জাস্ট বোঝানোর জন্য, যখন তোমার ভলিউমেট্রিক চেঞ্জ আসতেছে তখন আমরা বাল্ক মডুলাস নিয়ে চিন্তা করি, আর যখন তোমার নরমালটা এরিয়া বা শেপের চেঞ্জ আসতেছে তখন ওইটাকে আমরা রিজিড মডুলাস নামে ডেকে থাকি। এটাকে অনেকে অ্যাঙ্গুলার বা আরো অনেকগুলো নাম দিয়ে রাখে, মোচড় বলে, আরো অনেক কিছু আছে। আমরা অঙ্ক করি, অঙ্ক করে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। ক্রস সেকশনাল এরিয়া অফ each surface of a cube is 0.5 meters square. Its bottom surface is attached rigidly. If a tangential force of something is applied on the upper surface, then the shearing strain is 10 degree. What is the rigidity modulus of the cube? এটা কাজ করতে পারি, আমরা আগের পেজের এই ড্রয়িংটাকে একটু হিসাবের মধ্যে আনতে পারি চিন্তা করার সুবিধার্থে। চিন্তা করতে পারো এটা তোমার হচ্ছে একটা কিউব এবং সবগুলো সারফেস এরিয়া সেম টু সেম, উপরে ইয়েলো কালার দিয়ে একটা সারফেসকে মার্ক করছে। এই ইয়েলো কালারের যে সারফেস এরিয়া এটা কোশ্চেনে কিন্তু গিভেন ছিল, সেটা বলছিল 0.5 মিটার স্কোয়ার। এখানে ট্যানজেনশিয়াল ফোর্স দেওয়া হচ্ছে, স্পর্শক দিয়ে একটা বল দেওয়া হচ্ছে, এইটা তোমাকে ভ্যালু বলে রাখছে 5 × 10⁶। এটাকে নাকি শিয়ার ফোর্সও বলে, একই কথা, কোনো পার্থক্য নেই। তো যদি করা হয় কি হবে, তখন দেখা যাবে উপরের সারফেসটা নিচের সারফেসের রেসপেক্টে একটু সামনে বা বলতে পারো পিছনে ডানে বামে আগায় যাবে। তো যখন ও এরকম আগায় যাবে তখন ওর ইনিশিয়াল জায়গা থেকে সামথিং ডিগ্রি হেলে যাবে। এটা প্রশ্নে বলা ছিল ও 10 ডিগ্রি এভাবে সরে যাবে। এখন এই 10 ডিগ্রি মুভ করলো, এটা কিন্তু একটা স্ট্রেইন তৈরি করলো, এটাকে আমরা শিয়ার স্ট্রেইন বলতে পারি। তো ভালো কথা, আমাকে এখান থেকে বের করতে হবে তাহলে এই কিউবের জন্য শেয়ারিং মডুলাসটা কত বা রিলেটিভ মডুলাসটা কত। নরমালি আমরা জানি যে কোনো মডুলাস কথার মানে কি, উপরে থাকবে স্ট্রেস আর নিচে রাখতে হবে স্ট্রেন। এখন এখানে স্ট্রেন তুমি কিভাবে আনবা, স্ট্রেন কথার মানেই তো হচ্ছে তোমার একটা যে চেঞ্জ আসলো ডিভাইড বাই ইনিশিয়াল লেংথ। তাহলে এখানে দেখতে পারতেছি যে আমার যে চেঞ্জটা আসছে এটা হচ্ছে ডেল্টা এক্স, এই পরিমাণ আমি ডানে বা বামে সরে গেছি, ডিভাইডেড বাই আমার যে এটা লেংথ ছিল এখানে, এই লেংথটাকে তোমাদের এক একটা বই এক এক ভাবে লেখা আছে, তুমি একটা ধরলেই হইলো। সাপোজ আমি এটাকে এল নাম দিয়ে ডাকলাম এই লেংথ, তাহলে এই লেংথের করেসপন্ডিং তুমি ডেল্টা এক্স পরিমাণ মুভমেন্ট দেখাই দিলা, তাই এটা তোমার হচ্ছে স্ট্রেন। এই রেশিওটাকে আমি বলতেছি রিলেটিভ মডিউলাস। তবে দেখা যায় এই ডেল্টা এক্স বাই এল এটা যে রেশিওটা এটা অনেক ছোট হয়, মানে খুবই ছোট হয়। তাহলে কি করতে পারি আমরা, যে নর্মাল ট্রিগোনোমেট্রি এখানে অ্যাপ্লাই করি, আমরা জানি রাইজ ওভার রান এটাকে tan অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করা যায়, তাহলে tan থিটা ইকুয়াল তোমার হচ্ছে রাইজ ওভার রান ইউজ করলাম। এখন এমনটা হয় এই ভ্যালুটা অনেক ছোট এবং অনেক ছোট হওয়ার জন্য tan থিটাকে থিটা দিয়েও লেখা যেতে পারে। সোজা কথা হচ্ছে এইটা, তুমি যদি চাও tan থিটা ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এল এভাবে অঙ্কটাকে করতে পারো। আবার তুমি যদি চাও এখানে ডেল্টা এক্স বাই এল এর পরিবর্তে যে সিম্পলি থিটা এটাও বসাতে পারো, কিন্তু এখানে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে তুমি যদি ট্যান কে ইগনোর করে শুধুমাত্র এই থিটার ভ্যালু বসাতে চাও তাহলে এখানে ডিগ্রি লেখা যাবে না, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আর তুমি যে ভাবো যে ভাই আমি দুধ ভাত আমি এত কিছু বুঝি না, তাহলে ভাই তোমার তো ভাবার দরকারই নাই, তুমি ট্যান থিটা বসায় দাও, এটা ডিগ্রিতেই বসাও, সমস্যা নাই, ও অটোমেটিক্যালি কাটাকাটি করে ব্যালেন্স করে দিবে। তো যে কোনো একটা করবা, আবার দুইটা গুলায় ফেলো না যে ট্যান রেডিয়ান বসাই দিও না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তা চলো এখন আমরা অঙ্কে ভ্যালু গুলো বসাই দিই, তাইলেই হইলো। ঠিক আছে, এই যে তাহলে 10 ডিগ্রি, এই যে এরিয়া 0.5 আর তোমার ফোর্সটা হচ্ছে 5⁶, এর মতো মানটা বসাই দিই। তাহলে এফ বাই এ পার্ট বাই পার্ট করি, তাহলে 5⁶ ডিভাইড বাই এরিয়া হচ্ছে 0.5, 0.5 দিয়ে ভাগ দাও না, সে 2 দিয়ে গুণ করা, আর কিছু না। তাহলে 5 2 10, 6 জায়গায় হয়ে গেল 7, না বুঝলে ক্যালকুলেটরে বসাই দিব, সুন্দর মানটা চলে আসবে। এখন আমরা চাচ্ছি থিটা দিয়ে অঙ্কটা করব, tan আর নিলাম না, কিন্তু তাহলে কি করতে হবে 10 ডিগ্রি রাখা যাবে না, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমরা জানি পাই রেডিয়ান হয় 180 ডিগ্রিতে, যদি কাটাকাটি করে দাও ক্যালকুলেটরে সুন্দর মতো মানটা পেয়ে যাবা। পাই বলতে এখানে কিন্তু আবার 180 ভেবো না, পাই বলতে 3.1416, পাই এর ভ্যালু শুধুমাত্র sin tan cos এর ভিতরে 180 কনসিডার করতে হয়, আর নরমালি পাই একটা কনস্ট্যান্ট, তাই সামথিং রেডিয়ান হয়ে গেল। আচ্ছা একটা বলছো tan থিটার মান নেগলিজিবল হলে শুধু থিটা কিভাবে লেখা যায়, সেটা হচ্ছে একটা
রেঞ্জ পর্যন্ত 4 ডিগ্রি পর্যন্ত তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, tan 4 বলতে যা বোঝায় রাফলি 4 ডিগ্রি ভ্যালু সেটা কাছাকাছি নিয়ে যায়, বা sin 4 কাছাকাছি নিয়ে যায়। বিকজ সিম্পল মিনটা হচ্ছে যখন আমাদের রাইজের ভ্যালুটা অনেক ছোট হয় তখন তুমি এটাকে বেস দিয়ে কম্পেয়ার করো বা হাইপোটেনাস দিয়ে কম্পেয়ার করো, সেটাকে নেগলিজিবল ধরে নেওয়া যায়, বা এটা বলতে পারো যে ওরা আসলে ইকুয়াল ধরে নেওয়া যায়। তখন তোমার ইচ্ছা, তুমি ট্যান অ্যাঙ্গেল দিয়ে সলভ করতে পারো অথবা ডিরেক্টলি রেডিয়ানে কনভার্ট করেও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। সো এটা ফাইনালি ইকুয়াল টু উপরে থাকবে f বাই a মানে 10^7, আর নিচে বসাই দিচ্ছি 0.1745। এটা ভাই মুখে মুখে করা সম্ভব না, এটা ক্যালকুলেটরই করতে হবে। 5.37 ইন্টু 10^7। আর এই ক্ষেত্রেও তোমার ইউনিট ওই নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলই হবে, যে কোনো মডুলাসের জন্যই আমাদের সেম ডাইমেনশন। আশা করি আমি অঙ্কটা ক্লিয়ার করতে পারছি, পরীক্ষা আসলে আবার ভুল ঢুকিও না, এটা অনেক সোজা জিনিস, শুধু একটু ইউনিটটা বি কেয়ারফুল। আচ্ছা, এবার যাব আমরা পয়সনের রেশিওর ক্ষেত্রে। তো পয়সনের ক্ষেত্রে কি বোঝানো হয়, যখনই তুমি একটা কোনো ওয়্যারকে বা কোনো অবজেক্টকে টেনশন ক্রিয়েট করে টানতেছো বা সিম্পলি কম্প্রেশন ক্রিয়েট করতেছো, তখন অবশ্যই এর লেংথে চেঞ্জ হবে, আইদার লেংথটা এলংগেট হবে অথবা লেংথটা কম্প্রেস হয়ে যাবে। বাট শুধুমাত্র চেঞ্জটা কিন্তু লেংথে হবে না, এটা কিন্তু এরিয়াতেও চেঞ্জ আসবে, অর্থাৎ পরিবর্তনটা 2D বা 2 ডাইমেনশনাল হবে। আমার নর্মালি চিন্তা করি তার আছে, দিলাম টান, তার লম্বা হয়ে গেল, তার শুধু লম্বা হবে না, তারটা চিকনও হয়ে যাবে, অর্থাৎ এর যে ডায়ামিটার বা বলতে পারো এর যে এরিয়া, এখানেও কিন্তু একটা চেঞ্জ আসবে। এটা কেন হচ্ছে, তার কারণ আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের ম্যাটেরিয়ালটা কনস্ট্যান্ট বা বলতে পারো ভলিউমটা কনস্ট্যান্ট, যদিও বাস্তবে এটা মিথ্যা কথা, ভলিউম কনস্ট্যান্ট না বাস্তবে, বাট তোমাদের লেভেলে ধরার ক্ষেত্রে আমরা জাস্ট ধরে নিচ্ছি যে ভাই ঠিক আছে ভলিউমটা চেঞ্জ হচ্ছে না, অঙ্ক মিলানোর খাতিরে, আর কিছুই না। তাহলে পয়সন রেশিও, আমি এটা সিগমা লিখছি, আমার সিগমা সুন্দর হয় না বাট বিশ্বাস করো এই সিগমা লিখছি, ইকুয়াল টু মাইনাস স্মল ডি ওভার ক্যাপিটাল ডি আর নিচে স্মল এল ওভার ক্যাপিটাল এল। তো এটা তোমার হচ্ছে কি, দুইটা স্ট্রেনের রেশিও, একটা হচ্ছে তোমার সাইডের স্ট্রেন, তো আর একটা হচ্ছে ল্যাটারাল। এই দুইটা যে স্ট্রেন রেশিও, এটাকে বলি আমরা পয়সনের রেশিও। এই পয়সন রেশিওর যে ভ্যালু, এটা -1 থেকে হাফের মধ্যেই থাকে ইউজুয়ালি, তবে কিছু ব্যতিক্রম জিনিসও আছে, ওদের যে মলিকুলার স্ট্রাকচার ওগুলো আবার ডিফারেন্ট, তো সেটাকে নিয়ে আমরা আপাতত এখানে আলোচনা করতেছি না। তো জাস্ট মনে রাখলে হবে যে -1 থেকে হাফের মধ্যেই আমাদের পয়সন রেশিওটা কাজ করে। যদি কারো গন্ডগোল লাগে এখানে এই মাইনাসটা নিব কি নিব না, ছোট্ট উত্তর হচ্ছে তুমি অঙ্কের ডাইরেক্ট এই মডুলাস সাইন দিয়ে ম্যাথটা করবা, তোমার আর এই মাইনাস নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। অর্থাৎ আমরা শুধুমাত্র রেশিওর ভ্যালুটা বের করব, আমি নিজেও মডুলাস সাইন দিয়ে মানটা বের করি, কারণ আমার দিশে রেশিও দরকার, প্লাস মাইনাস নট নেসেসারি, এখানটা করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখন আর ছোট্ট অঙ্কে চলে যাই, তোমাদের পোল প্রশ্ন লঞ্চ করে দেই, এতক্ষণ যা পড়ছি এর মধ্যেই আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনলেস বা ইউনিটলেস, সেম কথা। তো দেখো আমি লঞ্চ করে দিছি, এখন তোমাকে চিন্তা করে বলো, এটা আমি সেই ক্লাসের শুরু থেকে চিল্লাচ্ছি যে কোনটার ক্ষেত্রে ডাইমেনশন নাই বা কোনটার ক্ষেত্রে ইউনিট নাই, সবার পারা উচিত। তোমাদেরকে আরো 5 সেকেন্ড সময় দিচ্ছি, একটু চিন্তা করে দেখাও, আর যদি কারো ভুল হয়ে যায় সমস্যা নাই, বাট তুমি নিজে রিয়েলাইজ করো যে আচ্ছা আমি দেখাইতে ভুল করছি, ইটস ওকে, সমস্যা নাই, পরীক্ষা খালি ভুলটা করিও না। ঠিক আছে, মোটামুটি সময় দিয়ে ফেলছি, এখন আমি এটা বন্ধ করতে পারি, এন্ড পোল। আচ্ছা, একজন বলছে ভাই এখানে তো সবগুলাই ইউনিটলেস, না 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 তা হবে না, তুমি চিন্তা করো ইয়াংস মডুলাস এটা কি আমাদের ইউনিট ছিল না, প্রেসার ইউনিট প্যাসকেল, স্ট্রেস এটা নিজেই কিন্তু প্রেসারের ইকুইভ্যালেন্ট, এটাও কিন্তু প্যাসকেল, বাল্ক মডুলাস এই মডুলাসও কিন্তু ইউনিট প্যাসকেল। আমি একটা কথা বলছিলাম যে তুমি যতগুলো মডুলাস কি নিয়ে আসো না কেন, প্রত্যেকটাই ঘুরে ফিরে কিন্তু ইউনিট হয়ে যাবে, প্রেসারের ইউনিট। ইউনিট থাকলে মাস্ট বি ডাইমেনশন থাকতেই হবে, কিন্তু এই যে পয়সন রেশিও এটার ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিট নাই, তার কারণ তুমি কি করছা, উপরের সাইডের স্ট্রেন ডিভাইড বাই তোমার হচ্ছে এই স্ট্রেন, মানে ল্যাটারাল আর লংগিটিউডাল স্ট্রেন দুটাকে তুমি রেশিও করছো, কোনো তো ইউনিট হওয়ার সম্ভাবনাই নাই, কোনো ইউনিট নাই, তাই কোনো ডাইমেনশন নাই। সো অ্যান্সারটা হবে পয়সন রেশিও। শুধু পয়সন রেশিও কেন হবে, ইভেন তোমার এখানে আবার একটা অ্যান্সার আছে স্ট্রেন, যে কোনো স্ট্রেনের ক্ষেত্রেও কিন্তু কোনো ইউনিট থাকে না, তার কারণে স্ট্রেন কথার মানেই হচ্ছে একটা নির্দিষ্ট লেংথকে তার লেংথের চেঞ্জ দিয়ে চিন্তা করা, বা ভলিউমকে ভলিউম, এরিয়াকে এরিয়ার চেঞ্জ দিয়ে চিন্তা করা, সো এমনি কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা, কাব্য বলছো যে রেশিওর ইউনিট হয় না, হ্যাঁ পয়সন রেশিও ইউনিট হয় না, ঠিক আছে, তোমরা কিন্তু পারো, কিন্তু তাড়াহুড়া করবা না, একটু ঠান্ডা মাথায় ভাবো, দেখবা উত্তর পেয়ে গেছি, তাড়াহুড়া করবা না, অধ্যায়টা ভালো আছে বাট তাড়াহুড়া করলে খুব রিস্কি। এবার আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই।
Rafi was experimenting in the lab whether a wire was made of steel or not. For this, he took a wire of 2 meter long and 1.12 millimeter diameter. The length of the wire increases by 3 centimeter and its diameter decreases by something millimeter. যখনই লেংথ বাড়বে ডায়ামিটার ছোট হয়ে যাবে, বা উল্টা বলতে পারি যখন ডায়ামিটার ইনক্রিজ করবে তখন লেংথটা ডিক্রিজ করবে, মানে ভাইস ভার্সা, একটা বাড়লে একটা কমতে হবে, দুইটা একসাথে বাড়বে এটা পসিবল না। আচ্ছা, when he stored the potential energy of wire is 25 joule। আচ্ছা, when he stored না, এটা ভুল হয়েছে, সেটা খেয়াল করছে তখন তোমার তারের যে পটেনশিয়াল এনার্জি 25 জুল, ঠিক আছে। আর ওয়াই এর ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে ওয়াই 2 × 1011 নিউটন পার মিটার স্কয়ার। এই সেম ভাবেটাই মেডিকেলের পরীক্ষায় আসে, কিন্তু আরেকভাবে মেডিকেলের পরীক্ষাটাকে লেখে 200 জিপিএ। তোর নাকি চ্যাট বক্সে কনফার্ম করো তো ভাই, ইয়াংস মডুলাস ফর স্টিল 2^11 মানেও যা 200 জিপিএ মানে তা না, কোনো সমস্যা আছে? গিগা মানে 10⁹, তাহলে ওই 9 আর 2 শূন্য গুণ করলে 11 হয়ে যায়। তাহলে মেডিকেলের পরীক্ষায় কিন্তু দেখো আমাদের এই বোর্ডের পরীক্ষার যে প্রশ্ন ওইটি জ্ঞানমূলক আকারে দিয়ে দেয়, আর এই সেম কোশ্চেনটা আমরা হয়তো বা ইঞ্জিনিয়ারিং বা যখন ঢাকা ভার্সিটি প্রবলেম সলভ করব তখন দেখবো ভ্যালু সেমই আছে, কিন্তু একটু টেকনিক্যালি আমাকে অবজার্ভ করতে হবে। আসো ঠিক আছে, সেম জিনিস ভালো করে পড়লেই পারা যায়, এত ভয়ের কিছু নাই। তাহলে পয়সন রেশিও বের করব আমরা ভাই, প্লাস মাইনাস ভয় পাই, আমরা সুন্দর মতো মডুলাস সাইন দিয়ে মানটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি কি করতে হবে, উপরে রাখতে হবে ল্যাটারাল স্ট্রেন আর তোমার নিচে রাখতে হবে লংগিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ উপরে ডায়ামিটার নিয়ে হিসাব করব আর নিচে আমরা নরমাল লেংথ নিয়ে চিন্তা করব। তো কি বলছে এখন তোমাকে, এই ডায়ামিটারের যে ডিক্রিজটা হইতেছে 5 × 10⁻³ মিলিমিটার, মানে চেঞ্জ ইন ডায়ামিটার 5⁻³ আর ইনিশিয়াল ডায়ামিটার কত ছিল 1.12 মিলিমিটার। যেহেতু দুইটাই সেম ইউনিট তাই তোমরা কষ্ট করে মিটার করা কোনো দরকার নাই, থাকুক মিলিমিটার মিলিমিটার, কোনো প্যারা নাই। এখন নিচে হচ্ছে আমাকে আনতে হবে L/L, এটা নিয়ে আনতে হবে L/L। তা দেখো L এর চেঞ্জ কত, দ্য লেংথ অফ ওয়্যার ইনক্রিজেস বাই 3 সেন্টিমিটার, তাহলে এখানে স্মল এলটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর ইনিশিয়াল লেংথ কত ছিল, ইনিশিয়াল ওয়্যার লেংথ ছিল আমার 2 মিটার। এই যে সেন্টিমিটার আর মিটার সেম রাখতে হবে, সেন্টিমিটার যদি 3 লিখছি তাহলে মিটার করতে হবে সেন্টিমিটার, 2 থেকে হয়ে গেল 200। একজন প্রশ্ন যে ডায়ামিটার নিয়ে কাজ করব অর রেডিয়াস, সেম কথা, কোনো প্রবলেম নাই, তুমি ডায়ামিটার নিয়ে করলেও হবে তুমি রেডিয়াস নিয়ে করলেও হবে, কারণ একই কথা, ডি এবং আর তো একই রেশিওতে কাজ করে, হয় আইদার তোমাকে হাফ করতে হয় বা টুয়াইস করতে হয়। শেষ, উপরে নিচে আমি সেম সেম ইউনিট রাখলাম, এখন কাটাকাটি করলে ভ্যালুটা মোটামুটি 0.3 এরকম চলে আসে, যা আসছে আসছে, এটা কোনো ইউনিট মিনিট নাই। শেষ অ্যান্সার, সি নিয়ে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। এখন যাব আমরা ডি এর ক্ষেত্রে। তো ডিতে কি বলছে, ওয়াজ রাফিস ওয়্যার মেড অফ স্টিল। আচ্ছা, স্টিল ছিল কি ছিল না কনফার্ম করতে বলছে, এটা কাজ করি, আমি তো এখানে স্টিলের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু জানি, তাহলে আমি উল্টা কাজ করি, এখানে যে ওয়াইয়ের এনার্জি স্টোর ছিল সেখান থেকে বের করার ট্রাই করি যে ওই ওয়াইয়ের ওয়াইয়ের ভ্যালু কত ছিল। তোমাকে জানতে হবে স্টোরড এনার্জির ফর্মুলা কি ছিল। তোমাদের কারো মনে আছে যে যখন একটা ওয়্যারকে এক্সটেন্ড করা হয় বা কম্প্রেস করা হয় তখন কত এনার্জি স্টোর করে, ওই ফর্মুলাটা কি মনে আছে না ভুলে গেছি? আচ্ছা, পোলাপান চুপ, ঠিক আছে, বলে যাইতেই পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইন্তিসার বলছে হাফ YAL² / L, হ্যাঁ ঠিক আছে ইন্তিসার, ভেরি গুড, এটাই ছিল W = হাফ অফ YAL²/L। এটা কাজ করি, এটা কোথা থেকে আসছে আমি সেটা বলি, এটা আসছে এইভাবে, হাফ × F × L। কিভাবে আসছে, তোমাদের কিছুক্ষণ আগে আমরা যখন পোল সলভ করতেছিলাম তখন বলছিলাম যে ইলংগেশন এবং ফোর্সের একটা গ্রাফ আছে, তোদের আসলে মনে আছে যে স্মল এল আর এফ অনেকক্ষণ আগে একটা গ্রাফ ছিল, ওখান থেকে কোনটা বেশি চিকন কোনটা বেশি মোটা, ওই যে স্লোপ ধরে ধরে আমরা অঙ্ক করতেছিলাম, মনে আছে, একদম সেকেন্ড পেজে। তো যখন বাস্তবে এই এক্সপেরিমেন্টটা করা হয় নিঃসন্দেহে আমি এরকমটা স্ট্রেট লাইন পাবো। তাহলে এই স্ট্রেট লাইনটাকে যদি আমি এরিয়া বের করতে চাই, মানে ফোর্সের উপরে বা এল এর উপরে, সমস্যা নাই, ধরো এই যে এইভাবে আমি একটা ভার্টিক্যাল লাইন অ্যাজিউম করলাম এবং আমি এখানে সুন্দর মতো একটা এরিয়া পেয়ে গেলাম, এটাকে একটা ট্রায়াঙ্গেল এরিয়া না? তো ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ছিল, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল। তাহলে আমরা কি জানি নর্মালি ফোর্স ইন্টু ডিস্টেন্স মিনস ওয়ার্ক, তাহলে ফোর্স ইন্টু এক্সটেনশন মিনস ওয়ার্ক। তাহলে এই তারকে লম্বা করার জন্য কতটুকু তোমাকে ওয়ার্ক বা কতটুকু এনার্জি দিতে হবে, এইটা অ্যাকচুয়ালি এই গ্রাফের এরিয়া থেকেই বের হয়ে গেল। এবার আমি যদি চাই এখানে ফোর্সকে রিপ্লেস করতে পারি ওয়াই দিয়ে, কিভাবে, আমরা জানি y = F/A L/L। এই জঘন্য চেহারাটাকে রিপ্লেস করলেই তারপর একটা নতুন ফর্মুলা চলে আসে, হাফ YA small l² / capital L। একই কথা,
তাহলে আমি কি ক্লিয়ার করতে পারলাম যে আসলে এই গ্রাফের এরিয়া মানেই ওয়ার্ক ডান, আর এই গ্রাফের স্লোপ বের করলে আমরা আরো অনেক কিছু আইডিয়া পাইতে পারি। বুঝতে পারছো? যদি বুঝে যাও তাহলে চোখে ওয়াই লিখে দিও যে ভাই বুঝতে পারছি। আসলে ইজি জিনিস, এত ভয় পাওয়ার কিছু নাই, কয়েকবার বাসায় দেখো, দেখবা ইজি লাগতেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ভ্যালু গুলো বসাই দিব, কারণ সব আমার গিভেন। শুধু আমি একটা জিনিসই জানতে চাই, এখানে ওয়াই এর ভ্যালু। তাহলে এটাকে একটু সাইড চেঞ্জ করে ভদ্র চেহারায় আনি আগে। 2 ক্যাপিটাল এল ডাব্লিউ ডিভাইডেড বাই এ এল স্কোয়ার। সবগুলো ভ্যালু আমাদেরকে স্টেমে দেওয়া আছে। যদি বসাই দেই, আমি তোমাকে একবারে মানটা বের করে দেই। এখানে মানটা বের করলে আমার আসতেছে 11.13 ইন্টু 10⁻11 প্যাসকেল। তুমি আমাকে বলো, যেই মানটা তুমি পাচ্ছ সেই মানটা নিঃসন্দেহে স্টিলের সাথে ম্যাচ করে না। স্টিলের ক্ষেত্রে হচ্ছে তোমার 2 × 10⁻11, তা নিঃসন্দেহে স্টিল হবে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার মনে হচ্ছে আমি একটু ভ্যালু বসাইতে ভুল করছি, আমি আরেকবার চেক দিই, কারণ এত বড় মান গ্রহণযোগ্য না। আমি আরেকবার বসাই 2, এখানে ক্যাপিটাল এলটা কত দেওয়া ছিল, এখানে তোমার লেন্থ ছিল আগে 2 মিটার, এসে গুণ করতে হবে ওয়ার মানে তোমার আছে 25 ডিভাইড বাই স্মল এল স্কোয়ার, ইনক্রিজ করছে 3 সেন্টিমিটার, 3/100 হোল স্কোয়ার, আর তার সাথে হচ্ছে এরিয়া লাগবে 3.1416 ইন্টু আর্ট স্কোয়ার 1.12 ডায়ামিটার, তাহলে 1.12 ডিভাইডেড বাই 2, এটাকে স্কোয়ার করতে হবে। ও আচ্ছা, তার সাথে আবার 10⁻⁻6 কেও দিতে হবে। আচ্ছা, এই তো ঠিকই লিখছি, আমার সন্দেহ ঠিক ছিল যে এক ঘর কম বেশি হয়ে গেছে। এত বড় ভ্যালু দিলে ও তো আর মানুষ থাকবে না। এটা করলে মানটা আসছে 1.12 10⁻11। কারণ আমি কেন বুঝছিলাম, স্টিল অনেক পাওয়ারফুল। কি কোন অর্থে, আমরা যখন বিল্ডিং বানাই স্টিল দিয়ে রড ইউজ করি না, তো যদি আমার ভ্যালু তার চেয়েও বেশি হাই হয়ে যায়, ভাই এটাতে কোন তার, টাইটেনিয়াম না অন্য কিছু, এটা সন্দেহ হয়েছে, এত বড় মান হওয়ার কথা না। তো 1.12 হোয়াট এভার ম্যাচ করে নাই, সো নট স্টিল, কনফার্ম। আশা করি বুঝতে পারছি। এরকম অঙ্ক দিলে ফর্মুলা বসাবো আর চেক দিব মান মেলে কি মেলে না, কথা শেষ। এবার আরেকটা অঙ্কে যাওয়া যাক। একজন বলছে তাহলে স্টিল বেশি ইলাস্টিক বলে কেন? আচ্ছা, স্টিল কি কেন বেশি ইলাস্টিক বলে, এটার মিনিট একটু অন্যরকম। সেটা হচ্ছে এইভাবে চিন্তা করো, স্টিলকে তুমি যদি অনেক বেশি ফোর্সও দাও, মানে অনেক বলতে হিউজ পরিমাণে ফোর্স দাও, তারপরও ওই ফোর্সটাকে যখনই উইথড্র করা হয় ও তার আগের জায়গায় যেতে পারে। যখন ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়, বিল্ডিং কিন্তু ভালো পরিমাণে শেক করে, কিন্তু আর্থকোয়েক চলে যাওয়ার পরে বিল্ডিংটা মোটামুটি তার প্রিভিয়াস অবস্থায় থাকার মতো একটা টেন্ডেন্সি দেখায়। তার মানে ওই বিল্ডিং এর ভিতরে কলামে বা বিমে যে রড গুলো ছিল, তাদেরকে ফোর্স দেওয়ার কারণে তাদের মধ্যে চেঞ্জ দেখতে পারছি, ইলংগেশন হয়েছে বা কম্প্রেশন হয়েছে। বা যখনই ফোর্সকে উইথড্র করছি, ওইটা মোটামুটি আগের শেপে ব্যাক করতে পারছে। স্টিল বলেই ভূমিকম্পকেও রেজিস্ট করতে পারছে। স্টিল না হয়ে যে কাঠ হইতো বা অন্য কোনো ম্যাটেরিয়াল তো ভাঙ্গে চলে যেত। তার মানে কি, নিঃসন্দেহে স্টিল বেশি ইলাস্টিক, মানে প্রিভিয়াস স্টেটে ব্যাক করতে পারে। ইন্তিসার ক্লিয়ার হয়েছে কি মিন করলাম? ক্লিয়ার, ভেরি গুড। এই তো ঠিক আছে, কোশ্চেন কিছু না বুঝলেই জিজ্ঞেস করবা। এবার আসো আরেকটা নতুন প্রবলেমে যাই। এখানে আসলে গ্রাফ দেখতে পারতেছি, বাম পাশে কি দিছে, স্ট্রেস ভার্সেস স্ট্রেইন, এই গ্রাফ দিয়ে রাখছে। আর ডান পাশে কি করছে, স্টোরড এনার্জি তার সাথে ইনক্রিজ ইন লেংথ স্কোয়ার, এইটা গ্রাফ দিয়ে রাখছে। ভালো করছে। এখন কোশ্চেনটা পড়ি। Two different wires are taken, each being 2 meter long and having 0.1 millimeter cross sectional diameter. ঠিক আছে, in figure 1 the stress versus strain graph of the first wire within elastic limit is shown, and in figure 2 stored energy blah blah blah. ঠিক আছে, কি করবোটা কি, within elastic limit what is the maximum energy stored in the first wire of figure 1। আচ্ছা, একে নিয়ে কাজ করতে বলতেছে। এই স্টোরড এনার্জি থেকে আরেকটা ফর্মুলা মনে পড়ছে, তোমরা কিছুক্ষণ আগে আমাকে চ্যাট বক্সে বলছিলা যে ভাইয়া স্টোরড এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। তোমার কথাও ঠিক আছে, বাট ওটা ঝামেলা আছে। ওটা কখন করা যায়, সেটা হচ্ছে এরকম যে যদি বলি স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম, মানে এনার্জি পার ভলিউম, সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। আর যখন বলবো আমি জাস্ট নর্মাল এনার্জি বা টোটাল এনার্জি স্টোর, তখন সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যায়, একটু করছিলাম, হাফ ইনটু ফোর্স ইনটু ইলংগেশন, বা তোমার যদি কম্প্রেস হয়ে গেছে, অথবা হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এটা সো বি কেয়ারফুল, একটা হচ্ছে এনার্জি পার ভলিউম, তো আর এটা হচ্ছে নর্মাল স্টোরড এনার্জি। কখন কোনটা অ্যাপ্লাই করবা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবো। তো আমাকে বলছে এই ফার্স্ট গ্রাফ থেকে বের করতে টোটাল এনার্জি কত। আমি যেহেতু দেখতে পারতেছি আমাকে এই পয়েন্টের জন্য স্ট্রেস আর স্ট্রেইন দুইটাই দেওয়া আছে,
তাহলে আমি যে কাজটা করতে পারি, এনার্জি পার ভলিউম মানে ইউনিট ভলিউমের জন্য এনার্জি একবারে বের করে ফেলতে পারি। কিভাবে? হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তো এখানে স্ট্রেসের ভ্যালু 2 ইন্টু পাওয়ার 13 দেখতে পারতেছি, আর স্ট্রেনের ভ্যালু জাস্ট 10 টু দি পাওয়ার 2 দেখতে পারতেছি। তাহলে গুণ করলে আমি যেটা পাবো সেটা হবে এনার্জি মানে জুল, কিন্তু জুল পার মিটার কিউবে পাচ্ছি, টোটাল কিন্তু জুল আমি পাচ্ছি না। তাই গুণ করলে কি থাকে, 2 2 কাটাকাটি হয়ে যায়, 10 টু দি পাওয়ার 13 আর 2 মিলে 15 হয়ে যায়। তো 10 টু দি পাওয়ার 15 জুল পার মিটার কিউব। বাট আমার তো দরকার টোটালটার জন্য, তাহলে কি করব, এই পুরা ব্যাপারটাকে আবার ভলিউম দিয়ে গুণ করতে হবে না? তাই টোটাল ওয়ার্ক ডান বা টোটাল এনার্জি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 15, তার সাথে ভলিউমটাকে আনতে হবে। ভলিউমটা কি? 2 মিটার লং আর 0.8 মিলিমিটার ক্রস সেকশন ডায়ামিটার। তাহলে ভলিউম সিম্পলি বের করতে পারি এরিয়া ইন্টু লেংথ। লেংথ হচ্ছে 2 মিটার, এরিয়া কিভাবে করব, পাই বাই 4 ডি স্কোয়ার। ডি বলতে কত, 0.8 মিলিমিটার। তাহলে 0.8 10 টু দি পাওয়ার -3 এত মিটার স্কোয়ার। আচ্ছা, একদম বুঝছো ভাই, ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টির মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টিসিটি দুইটা আসলে একই জিনিস, এখানে কোনো পার্থক্য নেই, সেম কথা। আমি লিখে দিন কি করলাম, তাহলে এই 10 টু দি পাওয়ার 15 কথার মানে হচ্ছে এনার্জি পার ভলিউম, এখানে 2 কথার মানে হচ্ছে লেংথ, আর পাই বাই 4 ডি স্কোয়ার কথার মানে হচ্ছে এরিয়া। তাহলে কি এখন গুণ করলে আলটিমেটলি আমার টোটাল এনার্জি বের হয়ে যাবে না? করলে যে ভ্যালুটা আমি পাবো 2.011 10 টু দি পাওয়ার 9 জুল। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করে বলতো ভাই, যে অঙ্কটা কি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে আমি কিভাবে করলাম, কোন সমস্যা আছে এখানে? আচ্ছা, ক্লিয়ার, সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমি নেক্সট টপিকে চলে যাই। Find the minimum length of a needle of mass 5 gram so it can float on water. আচ্ছা, লাস্টের পার্টটা আরেকবার বলতে বলছো। এই জায়গায় যে কাজটা করছি, আমি যখন টোটাল এনার্জি বা ওয়ার্ক বের করব, এটা কিভাবে করব, আমি যদি ভলিউমকে মাল্টিপ্লাই করি টোটাল এনার্জি স্টোরড ডিভাইড বাই ভলিউম, তাহলে ভলিউম ভলিউম কাটাকাটি হয়ে আমার এনার্জি পড়ে থাকবে। তাহলে একটু আগে আমি যখন বের করলাম হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, তখন আমার বের হয়েছে পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি জমা হচ্ছে, মানে 10 টু দি পাওয়ার 15। এই ভ্যালুটাকে এখন আমি মাল্টিপ্লাই করে দিছি টোটাল ভলিউম দিয়ে, এল আর এ গুণ করলে কি আমার টোটাল ভলিউমটা বের হয়ে যাচ্ছে। এখন কি বুঝতে পারছেন কি স্যার? ক্লিয়ার নাকি সমস্যা আছে? ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। Find the minimum length of a needle of mass 5 grams so it can float on water. Surface tension of water is এত। তাহলে T সমান সমান কত আমাকে দেওয়া আছে, আমাদের নরমাল ফর্মুলা সারফেস টেনশনের T ইকুয়াল টু F ডিভাইড বাই L, মানে তোমার হচ্ছে পার ইউনিট লেংথে যেই পরিমাণের ফোর্স কাজ করে। তবে এই এলটা কি হবে একটু বুঝে শুনে চিন্তা করতে হয়। এখানে ফোর্স বলতে কি, তুমি চিন্তা করো ডান পাশে ছড়ে দেওয়া এই নিডেলটার যে ম্যাস, তার কারণটা ওয়েট কাজ করতেছে, ওয়েট অবশ্যই ডাউনওয়ার্ড কাজ করে। এই ওয়েটটাকে কে রেজিস্ট করতেছে, এই পানি, এটা ডান পাশে তার বাম পাশে দুই দিক থেকে একে টান দিয়ে ধরছে। তা চিন্তা করে দেখো, এই যে সুইটা বা নিডেলটা, তার যেহেতু দুই সাইড থেকে এই টেনশনটা কাজ করতেছে, এই পাশের লেংথ যদি হয় স্মল এল, তাহলে এই পাশে কি ঠিক সেম ওই এল লেংথই আমার ফোর্সটা কাজ করতেছে। তার মানে আমার ইফেক্টিভ লেংথ কিন্তু অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাচ্ছে। এই জন্য এখানে এল এর পরিবর্তে ইফেক্টিভ লেংথটা হবে টুয়াইস এল। এখানে স্মল এল বলতে বোঝানো হচ্ছে এই নিডেলের নিজস্ব লেংথ। এখন নিডেলের তো আমি জানি লেংথের সাথে যদি আমি চিন্তা করি এর ডায়ামিটার বা রেডিয়াসকে, লেংথ যথেষ্ট বড়, তো এখানে আমরা রেস্টের হিসাবে আনতেছি না। আর এখন এফ এর পরিবর্তে কি বসাবো, ওয়েট, এটাকে রেস্ট করতে হবে ডিভাইড বাই টুয়াইস এল। আমি তোমাকে জিজ্ঞেস করছি এই এল এর লেংথটা বের করে দাও, তাহলে এল ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই টুয়াইস টি। আমি মানগুলো বসাও, আর কোনো সমস্যা নেই। তাহলে এম হচ্ছে কত, 5 গ্রাম, তাহলে 5 পাওয়ার -3 কেজি। জি এর ভ্যালু কিছু না বললে 9.8, 2 এর জায়গায় 2, আর টি এর ভ্যালু বলা ছিল 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এই তো। তাহলে পাওয়ার -3 সুন্দর মতো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 4.9, যে কাটাকাটি করে আলটিমেটলি এরপরে মানটা মোটামুটি 0.34 একটা মান চলে আসতেছে, এত মিটার বা 34 সেন্টিমিটার। একজন বলছো টুয়াইস এল, এই পার্টটা বুঝি নাই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার সেই নীলটাই, যে নীল কালার দিয়ে আমি এখানে লম্বা টান দিলাম, পানি কি করবে, পানি একে চারপাশ দিয়ে ধরবে না? তো ধরলাম এই যে আমার লাল কালারের যে পানি, এটা এই নিডেলের চারপাশ দিয়ে এভাবে আছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই পানিটা এই নিডেলের টোটাল কতটুকু লেংথকে টাচ করে আছে, এরিয়া না, ভাবো লেংথকে টাচ করে আছে।
যদি আমার এই নিডলটার নর্মাল লেন্থ স্মল এল হয়, তাহলে এই নিডলটাকে পানি দুই সাইড থেকে টাচ করতেছে না? চিন্তা করে দেখো তো, পানি এই সাইড থেকেও টাচ করতেছে এল লেন্থ, পানি এই সাইড থেকেও টাচ করতেছে এল লেন্থ। সো এই জন্য টুয়াইস এল, দুই সাইডের লেন্থকে টাচ করতেছে। এই জন্য ইফেক্টিভ লেন্থের পরিবর্তে নিডলের লেন্থের টুয়াইস এল বসাইতে হইল। এটা কি বুঝতে পারছি নাকি এখনো ক্লিয়ার হয় নাই? আচ্ছা, যদি না বুঝি আবার একে দেখাই। এবার নীলটাকে আমি একটু মোটা করে আঁকতেছি, আর কিছুই না। এখন দেখো তো ভাই, এখন কি বুঝতে পারছো? নিডলে কিন্তু দুই সাইড থেকে টাচ হচ্ছে, এই জন্য নিডলের ক্ষেত্রে আমাকে টুয়াইস এল ইউজ করা লাগলো, দুই সাইডের দুইটা লেন্থ। এখন ক্লিয়ার? যা বলছিলাম বুঝি নাই, আসলে ক্লিয়ার হয়ে গেছে। ফাইন, এই তো বুঝে গেছে, ঠিক আছে। আচ্ছা, ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান টু স্প্রে a sphere of volume 0.002 meter cube into 1000 water droplets. Surface tension of water is 70 to 10 to the power minus 3 Newton per meter. সো আগে আমার একটা স্ফিয়ার ছিল, যে স্ফিয়ারের ভলিউম ছিল 0.002 মিটার কিউব। এটাকে আমি 1000 ভাগে ভাগ করে ফেলবো, তাহলে কি আরো ছোট ছোট ড্রপলেট গুলো পেয়ে যাব। তো নর্মালি যে ভলিউমটা হয়, এটাকে তো আমরা 4/3 πr কিউব এটাকে লিখতে পারি এভাবে। তো তুমি যদি চাও এখানে বড় আর হাতের মানটা এভাবে বের করতে পারো। তাহলে এই ড্রপটা যদি 1000টা ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমি বলতে পারি 1000 বলতে এন সংখ্যক যতগুলা ভাগে ভাগ হয়ে যাবে। আর প্রত্যেকটা ছোট ছোট যে স্ফিয়ার হবে তাদের যে ভলিউম হবে 4/3 πr কিউব। সো ভাঙ্গার আগের টোটাল ভলিউম ইকুয়াল টু ভেঙে যাওয়ার পরের টোটাল ভলিউম। এখানে ক্যাপিটাল এন দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি কতগুলা ভাগে ভেঙে যাচ্ছ। যেমন আমাদের এখানে সিম্পল হচ্ছে 1000, সো এন ইকুয়াল টু 1000। তাহলে আমি যদি চাই এটা লিখতে পারি 4/3 আগের রেডিয়াস কিউব ইকুয়াল টু এন বলতে 1000, 4/3 ছোট আর কিউব, মানে নতুন যে আমার ছোট ছোট রেস গুলো হয়ে গেল। বোথ সাইড থেকে 4/3 কে ক্যান্সেল করে দেই, তাহলে আর কিউব সমান সমান 1000কে চাইলে 10 কিউব লেখা যাইতেই পারে, তার সাথে স্মল আর কিউব। বোথ সাইড কে যদি কিউবিক রুট করে ফেলি, তাহলে আগের রেডিয়াস ইকুয়াল টু 10 টাইমস অফ এখনকার রেডিয়াস। অর্থাৎ ছোট ছোট যে তুমি নতুন স্ফিয়ার গুলো পাচ্ছ, তাদের রেডিয়াসকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই আগের যে রেডিয়াস ওইটাকে বের করে ফেলা যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখলাম যে এটা হচ্ছে আমার একটা কন্ডিশন। একটা কাজ করতে পারি, আমরা চাইলে কিন্তু আগের রেডিয়াসটাকে বের করে রাখতে পারি। কিভাবে বের করতে পারি? ওই যে 4/3 πr কিউব ইউজ করে। তাহলে ভলিউমটা হচ্ছে আমার 0.002, এটাকে ডিভাইড করতে হবে 4/3 করে যাই পাবো পুরা ব্যাপারটা এবার কিউবিক রুট করতে হবে, মানে 1/3 করে ফেলতে হবে। তাহলে আমি পেয়ে যাব আগের আমার রেডিয়াসটা কত ছিল, এই মানটা আসতেছে 0.08 মিটার। তাই যখন আমি ভেঙে ফেলবো ছোট্ট ছোট্ট যে ভ্যালুগুলো আসবে, ওদের রেস গুলো কিরকম হবে, যে ভ্যালু পাইছো ওকে আবারও তুমি 10 ভাগ করে দাও, তাহলে হবে। তাহলে 0.008 মিটার। শেষ। আমার ড্রপলেট গুলোর আগের রেডিয়াস আর পরের রেডিয়াস একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাই এখানে কতটুকু ওয়ার্ক হবে। তো ওয়ার্ক যদি বের করতে চাও, ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে চেঞ্জিং এরিয়া ইনটু সারফেস টেনশন। তাহলে এখন চেঞ্জিং এরিয়া বলতে কি বোঝাচ্ছি, আমার নতুন এরিয়া মাইনাস আগের এরিয়া ইনটু হচ্ছে টি। নতুন এরিয়া কিভাবে পাবো, আমার তো আগে ছিল একটা অনেক বড় এরকম স্ফিয়ার, তো এই স্ফিয়ারটা ভেঙে ছোট ছোট অনেকগুলো স্ফিয়ার হয়ে গেছে। তো নর্মালি আমরা যে কোনো স্ফিয়ারের ক্ষেত্রে যে এরিয়া বের করি, সেই ফর্মুলাটা হচ্ছে 4πr²। এটা ভুলে যাও না, তোমার এরিয়া যদি বের করতে বলে সার্কেলের তাহলে πr², আর যে বলে স্ফিয়ারের তাহলে 4πr²। তাহলে এখানে কি হবে, n টাইমস 4πr² মাইনাস আগে ছিল 4π বড় r²। n টাইমস কেন করছি, কারণ আমার তো এখানে ড্রপলেট একটা না, n টাইমস, এই জন্য তাকে টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন তুমি জানো n এর ভ্যালু কত, n এর ভ্যালু এখানে 1000টা, তার সাথে হচ্ছে 4π, তার সাথে স্মল r²। স্মল আর একটু আগে বের করে আসলে আমরা, ওটা হচ্ছে 0.008² মাইনাস 4π ইন্টু বড় r² মানে ভাঙ্গার আগের যে রেডিয়াস হচ্ছে 0.08² ইন্টু টি। টি এর ভ্যালু আমাদের মুখস্থ। তুমি চাইলে এখান থেকে আসলে 4π এই পুরোটাই কমন নিয়ে আসতে পারতা, তাহলে 4π তার সাথে 1000 ইন্টু হচ্ছে 0.008² মাইনাস
0.08 স্কয়ার। এখন সব ভাই ক্যালকুলেটরের কাজ কারবার, টি এর ভ্যালু 72 ইনটু পাওয়ার মাইনাস টি, এটা বসালে আমার ভ্যালুটা মোটামুটি 0.05 এরকম আসতেছে। তারপর তোমরা একবার বাসায় চেক দিয়ে নিবা, কারণ ভ্যালু ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল, বাট আমার মনে ভুল নাই, চেক দিয়ে দেখো। আশা করি বুঝা গেছে। সো মেইন থিমটা হচ্ছে এইটা, যখন তোমার একটা বড় ভলিউমকে ভেঙে আরো ছোট ছোট ভলিউম বের করা হয়, ওইটা টোটাল ভলিউমটার সামেশন সেম থাকতে হবে বিফোর আফটার, তো এন দিয়ে মাল্টিপ্লাই করলেই পাওয়া যায়। বা অনেকে আবার এই লাইনটাকে শর্টকাটে এইভাবে লেখে যে আর কিউব সমান সমান এন ইন্টু আর কিউব, অথবা আর সমান সমান এন টু দি পাওয়ার 1/3 স্মল আর। তুমি চাইলে এইভাবে এটাকে শর্টকাটে মাথায় রাখতে পারো। আসলে শর্টকাট বলে কিছু না, অঙ্ক করতে করতে তোমার দেখবা মনে থাকতেছে। ঠিক আছে, তাহলে বাসায় প্র্যাকটিস করবো, পারা যাবে। এবার নেক্সট ম্যাচ যাওয়া যাক। লাবণ্য in laboratory work took a capillary tube whose diameter is 0.587 millimeter. এটা কাজ করি, অনেক ইনফরমেশন লিখে লিখে বলি। তাই ডি, my diameter 0.587 millimeter, তাই 10 to the power -3 মিটার। এটা কাজ করতে পারি, আমি চাইলে এখান থেকে রেডিয়াস বের করতে পারি, আপাও থাক। She observed that when the capillary tube is immersed to water, then the water rises up to 0.05. যখন ওয়াটার রাইজ করে তখন এইচ এর ভ্যালুকে পজিটিভ বলতে হয়, মানে অ্যাসেন্ড করলে পজিটিভ, আর যদি নিচে নেমে যায় তখন তোমার হয় নেগেটিভ। রাখলাম 0.05, বাট ইফ ইমার্স টু মার্কারি দেন ইট কামস ডাউন টু 1.54 সেন্টিমিটার। যখনই নেমে যাবে তখন সেই হাইটটাকে বলতে হয় নেগেটিভ হাইট, তাহলে মাইনাস এখানে তোমার 1.54। আচ্ছা, আমি ভুলে যেও লিখে ফেলছি, একটু দাঁড়াও ঠিক করে নেই এই জায়গাটা, মাইনাস 1.54, যেহেতু সেন্টিমিটার তাহলে আমরা এটা ডিগ্রি মিটার করতে পারি, ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। ফাইন। এরপর কি বলছে, দ্য কন্টাক্ট অ্যাঙ্গেল অফ ওয়াটার অ্যান্ড মার্কারি ইজ 0 ডিগ্রি অ্যান্ড 140 ডিগ্রি। এই দুইটা মান আবার মেডিকেলের পরীক্ষায় তোমাদের এমসিকিউ আকারে প্রায় আসে, যে ওয়াটারের ক্ষেত্রে কন্টাক্ট অ্যাঙ্গেলটা কত আর মার্কারির ক্ষেত্রে কত। কিন্তু কোশ্চেনের ঝামেলা আছে, ওয়াটারের ক্ষেত্রে ডিরেক্টলি তোমার এই অ্যাঙ্গেলটাকে 0 বলা উচিত না, সে পিওর ওয়াটার আর পিওর গ্লাস যদি দুইটাই পিওর হয় তখন হয় 0 ডিগ্রি, আর যদি ওয়াটার এবং গ্লাস পিওর না হয়ে নর্মাল ওয়াটার আর নর্মাল গ্লাস হয় তখন অ্যাঙ্গেলটা 0 থেকে বেড়ে 4 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে। আর মার্কারির সাথে যদি গ্লাসকে কম্পেয়ার করতে বলা হয় তাহলে এই ভ্যালুটা 137 থেকে 140 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। তো তোমাদের যদি কারো মেডিকেলে পড়ার শখ থেকে থাকে তো মেডিকেলে কোশ্চেন ব্যাংকটা দেখো, দেখবা যে ভ্যালুগুলো একটু অন্যরকম, একটু মনে রাখতে হবে আর কি। সো পিওর বললে 0, পিওর না বললে রাফলি 4 ডিগ্রি বা একটু কম বেশি হয় আর কি, বাট আমরা অঙ্ক করার খাতিরে এখানে 0ই ধরে নিচ্ছি। ফাইন, কি বের করতে হবে? আমাকে বের করতে বলতেছে যে ওয়াটার আর মার্কারির মধ্যে কার সারফেস টেনশনটা বেশি, ওটা তুমি বের করে দাও। তো ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এরকম, 2t cos থিটা সমান সমান এইচ আর রো জি। আমি ডিভাইড করে না, সিম্পলি গুণ করে লিখছি, তোমাদের বইটাকে ডিভাইড করে ফ্র্যাকশন করে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি এখানে সারফেস টেনশন টিটাকে বের করতে, তাহলে এইচ আর রো জি ডিভাইড বাই 2 cos থিটা। এখন তুমি এই সেম ফর্মুলা ইউজ করো একবার ওয়াটারের ক্ষেত্রে, তো আরেকবার হচ্ছে মার্কারির ক্ষেত্রে। তাহলে আমি যদি ওয়াটারের ক্ষেত্রে যাই, এইচ বলতে এখানে যে অ্যাসেন্ড করতেছে ওইটা, মানে 0.05 রাইজ করতেছে, আমাকে সেই মানটা বসাতে হবে। আর মানে কি, ডায়ামিটারের অর্ধেক, তোমার ডায়ামিটার বলা ছিল 0.587 10 টু দি পাওয়ার -3, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওই দুইটাকে ডাইরেক্ট নিচে লিখে রাখলাম, এই যে 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এইচ লিখলাম আর লিখলাম রো। ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি 1000, বুলুক না বুলুক আমাদের মুখস্থ, জি এর মান 9.8 গেল। এবার নিচে হচ্ছে 2 cos থিটা, তো লিখলাম 2 আর cos 0 মানে 1, শেষ। আমি মানটা বসাই, মানটা বসালে আসতেছে আমার 71.9 10 টু দি পাওয়ার -3, মানে রাফলি বলতে পারো ওই যে আমাদের মুখস্থ মান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। এই মানটা মুখস্থ এই জন্যই বললাম যে ইভেন বোর্ডের পরীক্ষাতেও মাঝে মাঝে জিজ্ঞেস করে যে স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে ওয়াটারের যে সারফেস টেনশনের ভ্যালু ওটা কত, এটা মুখস্থ রাখবা। নর্মাল টেম্পারেচারে সারফেস টেনশনটা হচ্ছে আমাদের 72 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। বোর্ডের এমসিকিউ এর জন্য কিন্তু এটা মনে রাখতে হবে, আর মেডিকেলের পরীক্ষাতে লাগে সেটা অন্য কথা, বাট বোর্ডের ক্ষেত্রেও লাগবে। তাহলে আমাদের ওয়াটারের ক্ষেত্রে করা শেষ, এখন আমরা সেম ম্যাথ করব মার্কারির ক্ষেত্রে। তাহলে ফর্মুলায় কোনোই চেঞ্জ আসবে না, শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো মার্কারির ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রাইজ হচ্ছে না, তোমার হাইটে ড্রপ হচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে। তো এই জন্য যখন ভ্যালুটা লিখবা এইচ এর, এখানে মাইনাস দিয়ে লিখবা, মানে 1.54 ছিল এটা মাইনাস সহ লিখতে হবে।
সেন্টিমিটার, তাহলে -2 দিয়ে হয়ে গেল আমার মিটার। আর এর ভ্যালু তুমি আসলে জানো, তাই আমি আর লিখলাম না। রো, রো মিন্স ওর ডেন্সিটি। প্রশ্নে বলা ছিল যে মার্কারির ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি 13.6, এই কথা মানে হচ্ছে ওয়াটারের কম্পেয়ারে ওর ডেন্সিটি 13.6 টাইমস, অর্থাৎ পানি যদি হয় 1000 তাহলে ওর হবে 13,600। এটাই জি এর মান তোমার মুখস্থ, আমি লিখলাম না, জাস্ট পাশে শর্টলি লিখে দিলাম। নিচে 2 এর জায়গায় 2 থাকলো, আর কস থিটা এখানে আবার 1 বসাই দিও না, এখানে থিটা কস 140 দিয়ে করতে হবে। এখন তুই যে মানগুলো বসাও, ক্যালকুলেটর কাটাকাটি করো, সুন্দর ভ্যালু চলে আসবে। আমার মোটামুটি আসতেছে 0.4, বেশ কম, এত নিউটন পার মিটার। তোমরা বাসায় তারপরে বলবো একটু ভ্যালুটা চেক দিবা। কেউ ভাবতে পারো যে উপরে যে আমি এইচ এর ভ্যালু মাইনাস বসাইলাম, তাহলে মাইনাসটা কই গেল? নিচের কস 140 নেগেটিভ ভ্যালু দিবে, এই নেগেটিভ আর উপরে যে হাইট নেগেটিভ, দুইটা মিলে আলটিমেটলি আবারও আমার পজিটিভ হয়ে যাবে। তো তোমরা কি এই অঙ্কটা বুঝতে পারছো? খুব কি কঠিন লাগছে? এই চ্যাপ্টার অনেক সোজা, কিন্তু ফর্মুলা মনে রাখতে হয়, ফর্মুলা ভুলে গেলেই খবর হয়ে যাবে। ঠিক আছে, এই তো বুঝে গেছি। তাহলে এখন আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। এমসিকিউ টাইপের কোশ্চেন। Two equal size of raindrops are falling between the winds at the rate of 10 meter per second uniformly. If the two of the droplets are unified, then how much will their new velocity be? আমি এক্সপেক্ট করব এই উত্তর তোমরা আমাকে বলতে পারবা। এটা আমি আগে সলভ করব না, তোমরা আমাকে চ্যাট বক্সে বলো এটার উত্তর কত হতে পারে, চিন্তা করে বলো আমাকে। তোমার বৃষ্টির দুইটা ফোঁটা পড়তেছে, এদের যে ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। যে বাই চান্স দুইটা ড্রপ মিলে একটা ড্রপ হয়ে যায়, তখন তাদের ভেলোসিটি কত হবে? আগে ছিল 10-10 করে, এখন কত আসবে? এটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি, মাথায় রেখো। চিন্তা করে বলতে পারো যে এ বি সি ডি কোনটা হতে পারে, গেস করো, ভুল করলে সমস্যা নাই, ট্রাই করো। আচ্ছা, একজন বলছো এ, বাকিদের কি অবস্থা? আচ্ছা, ইন্তিসার ভেরি গুড, ইন্তিসার বলছো বি। আচ্ছা, এটাকে প্রথম দেখায় মনে হইতে পারে যে 10-10 মিলে তো 20 হওয়ার কথা এরকম, বাট এটা হবে না। কেন হবে না, রিজনটা বলি। এখানে একটা ইউনিফর্ম ভেলোসিটি কথা বলতেছে। তোমরা ব্যাপারটা কিভাবে পড়ে আসছো, যে ধরো একটা এয়ার কলামের মধ্যে যদি কোনো ওয়াটারের ড্রপ পাস করা শুরু করে, তখন কি হবে? এখানে ধীরে ধীরে টার্মিনাল ভেলোসিটি ও অ্যাটেইন করবে সময়ের সাথে, একবারে না। তো টার্মিনাল ভেলোসিটি এক টাইপের তোমার ইউনিফর্ম ভেলোসিটি। তো আমরা কি জানি যে এই ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলাটা কি ছিল? ভি সমান সমান 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। সো টার্মিনাল ভেলোসিটি ওয়ান কাইন্ড অফ ইউনিফর্ম ভেলোসিটি। এখানে দুই ধরনের ডেন্সিটি থাকতে হয়, একটা হচ্ছে ফ্লুইড ডেন্সিটি, তো আরেকটা হচ্ছে যে মুভমেন্ট করে তার ডেন্সিটি। নরমালি আমরা রো এস বলতে বুঝি যে সলিড মুভ করতেছে তার ডেন্সিটি, কিন্তু সবসময় সলিড মুভ করবে এমনটা নাও হইতে পারে। তাই রো এস বলতে যে মুভমেন্ট করতেছে, তো আমাদের ক্ষেত্রে এখানে রেইন ড্রপ এই মুভমেন্ট করতেছে, কিসের মধ্যে মুভ করতেছে? এয়ারের মধ্য দিয়ে মুভ করতেছে, তাই রোয়েভ বলতে এয়ারের ডেন্সিটি। তারপর জি/9 ইটা। কারণ হ্যাঁ, আমি সবকিছু জানি না, কিন্তু আমি এটা জানি যে এদের আগের যে ভেলোসিটি এটা ছিল 10, আর নতুন রেডিয়াসটা কত আমি চাইলে আইডিয়া করতে পারি। তো এখান থেকে বলা যায় ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে রেডিয়াসের স্কোয়ারের প্রপোর্শনাল। তো তোমরা কিন্তু জানো, একটু আগেই বলছিলাম যে যদি দুইটা ভলিউম সামহাউ অ্যাড হয়ে যায়, তাহলে এদের নতুন ভলিউমটা কিভাবে চিন্তা করতে হয়। ওই যে 4/3 পাই আর কিউব পড়ছিলাম না আমরা, তাহলে 4/3 পাই আর কিউব এরকম ড্রপ হচ্ছে দুইটা, দুইটা ড্রপ গুণ হয়ে গেল, আর আমার নতুন ভলিউম হয়ে গেল 4/3 পাই বড় হাতের আর কিউব। বোথ সাইড থেকে 4/3 পাই ক্যান্সেল করে দেই, তাহলে আমার নতুন যে বড় ড্রপ তার রেডিয়াসটা কিভাবে বের করতে পারবা? 2⁻1/3 ইন্টু আগের যে রেডিয়াস ছিল সেটা। এই যে তুমি একটা সুন্দর রেশিও পেয়ে গেছো, ফাইন। তাহলে এখন আমি এটা বের করতে পারি এইভাবে, v2/v1 সমান সমান r2/r1 হোল স্কোয়ার। তা নতুন রেডিয়াসকে তো আমি এখানে ক্যাপিটাল আর দিয়ে লিখছি, আর আগের রেডিয়াসটাকে আমি স্মল আর দিয়ে লিখছি, টু দি পাওয়ার স্কোয়ার। আমরা এই মাত্রটা কম্পেয়ার করছি ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে কানেকশনটা কি, 2⁻1/3। সো 2⁻1/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 ওভার তোমার v1। v1টা কত প্রশ্নে বলেই দিছে, আগে ছিল এদের ভেলোসিটি 10। এখন একটু কষ্ট করে সবাই ক্যালকুলেটর মানটা বসায় দেখো তো কত আসে। 10 ইন্টু 2⁻1/3 হোল স্কোয়ার। দেখো সবাই চেক দাও, এখন সবাই পারা উচিত। চেক দিয়ে বলো অ্যান্সার এ বি সি ডি তোমাদের কি আসতেছে।
সব দেখি পরিমাণ গায়েব হয়ে গেল, খালি একজন খালি অ্যান্সার দেয়। এই বাকিরা বলো কত আসে? আমার কিন্তু অ্যান্সার বি আসতেছে 15.78। তার মানে তুমি ডিরেক্টলি 10 20 হয় এটা বলতে পারতেছো না, তোমাকে চেক করে দেখা লাগছে যে মানটা কিরকম আসে। সো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়ার জন্য খুব সুন্দর অঙ্ক, ওটা বোর্ডের পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক, আর যাই হোক। ভেরি গুড, এই তো সবাই চেক দিয়ে বলছো, হ্যাঁ ভাই আসতেছে, অ্যান্সার তোমার বি। লিখেও রাখি 15.87। আমি আশা করি সবাই বুঝতে পারছো, বেশি কঠিন লাগে নাই। সো ইউনিফর্ম, এই ওয়াটা দেখলে তো মাথায় আসতে হবে টার্মিনাল ভেলোসিটি, এটা এই টাইপের ম্যাথ। কিন্তু সমস্যা একটা, ইকুয়েশন ভুলে গেলে, ফর্মুলা ভুলে গেলেই ঝামেলা শুরু। ফাইন, তাহলে এখন আমরা নেক্সট প্রবলেম যেতে পারি। A and B are two liquids with densities 1000 and 800 kg per meter cube. An iron sphere with a diameter of 4 millimeter and density of something was released into both liquids A and B, and the terminal velocities were observed to be something and something. তার মানে এখানে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে আমাকে টার্মিনাল ভেলোসিটিরই কোন ম্যাথ সলভ করতে বলতেছে। তো এই ফ্লুইড হচ্ছে দুইটা, একটা 1000 তো একটা 800, আর এদের মধ্যে মুভটা করবে সলিড, ওইটা যে ডেন্সিটি 7800। আয়রন তো 7800 হওয়ার কথা আমাদের মুখস্থ, বা 7850 এটা জানি আমরা। ঠিক আছে, সারফেস টেনশন অফ লিকুইড এ গিভেন 72 ইন্টু পাওয়ার -3 নিউটন পার মিটার। তোমরা আমাকে বলো তো কোন লিকুইডের সারফেস টেনশন 72 ইন্টু 10 টু দ্য -3 হয়? জানা কথা, একটু কিন্তু বলছিলাম যে আমাদের বোর্ডের পরীক্ষাতেও এমসি আকাশে, ওটা ওয়াটারের ক্ষেত্রেই হয়। ইভেন ওয়াটার ডেন্সিটি 1000, আমরা কিন্তু এটাও জানি। সো অঙ্ক করার আগেই যখন কিছু মান চেনা চেনা মনে হবে, তুমি নিজে গেস করবা যে কোথাও পড়ছো কিনা, সবই আমাদের পড়া জিনিস। ঠিক আছে, কি বের করতে হবে? হুইচ ফ্লুইড ইজ মোর ভিসকাস। তার মানে আমাকে বেসিক্যালি ভিসকোসিটির ভ্যালু বের করতে হবে, মানে ইটা, এটা বের করতে হবে। যার ইটা বেশি সেই বেশি ভিসকাস। ভিসকাস জিনিসটা আসলে কি? ভিসকাস জিনিসটা মানে হচ্ছে সিম্পলি তোমার যে কোনো ফ্লুইডের মধ্যে যখন আরেকটা ফ্লুইড মুভ করার ট্রাই করে, বা আরেকটা কোনো সলিড মুভ করার ট্রাই করে, ওইটাকে রেজিস্ট করে, যেতে দেয় না, ওই ব্যাপারটাকে আমরা ভিসকোসিটি দিয়ে চিন্তা করতে পারি। কাইন্ড অফ সলিডের মধ্যে বলি আমরা ঘষা খাই যখন, তখন ফ্রিকশন কাজ করে, ঠিক ফ্লুইডের মধ্যেও ফ্রিকশন কাজ করে। ফ্লুইডের ফ্রিকশনটাকে আমরা ভিসকাস ফোর্স দিয়ে বা ভিসকোসিটি চিন্তা করতে পারি। বাংলায় আবার বলে আঠাত্মতা, মানে টেনে ধরছে, যেতে দিব না, এই ব্যাপারটাই বলতে পারে ভিসকাস। তুমি আগে চিন্তা করে বলো তো, জেলি কি বেশি ভিসকাস নাকি পানি বেশি ভিসকাস? চিন্তা করে বলো তো ভাই, পেট্রোলিয়াম জেলি এটা বেশি ভিসকাস হবে নাকি তোমার পানি বেশি ভিসকাস হবে? কোনটায় রেজিস্ট বেশি করবে? জেলি রেজিস্ট বেশি করবে। ভেরি গুড, এই তো বুঝে গেছি। আচ্ছা, একজন প্রশ্ন করছো ভাই এটা তো আমাদের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দিছে না? হ্যাঁ, আমাদের শর্ট সিলেবাসে কিন্তু এটা নাই, কিন্তু যে আমি ক্লাস একদম শুরুতে বলে নিছিলাম যে যেই চ্যাপ্টারটাই তোমাদের সিলেবাসে দেওয়া আছে আমরা এখানে ফুলটাই বলে দিচ্ছি, কিন্তু আশা করতেছি মেইন পরীক্ষায় যেন না আসে। কিন্তু তুমি দেখে রাখো, প্রিপারেশন বেশি নিয়ে রাখো, সেভ বেশি, তাই না? এই জন্য আমরা একটু বেশি বেশি পড়ায় রাখতেছি। তোমাদের মেইনলি চ্যাপ্টার থেকে শুধুমাত্র মডুলাস পার্টটাই আছে, মানে সলিড পার্টটা আছে, কোনো ফ্লুইডের বা লিকুইডের পার্ট আপাতত এখন পর্যন্ত জানা মতে নেই, বাট দেখে রাখো, এত কঠিন না, তাই দেখাচ্ছি আর কি। ফাইন, তাহলে এখন আমরা ভিসকোসিটি বের করব। তাহলে আমরা জানি অলরেডি যে ভিসকোসিটি বের করতে হলে আমাকে যে টার্মিনাল ভেলোসিটি এই ফর্মুলা থেকে বের করতে হবে। কিভাবে? ভি সমান সমান 2r স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইড বাই 9 ইটা। এটাকে একবার সাইড চেঞ্জ করলে পেয়ে যাচ্ছি ইটা সমান সমান 2r স্কয়ার রো এস মানে যে মুভমেন্ট করতেছে, মাইনাস রো এফ যার মধ্য দিয়ে মুভমেন্ট করতেছে, ইন্টু জি ডিভাইডেড বাই 9 ভি। জাস্ট সাইড চেঞ্জ করছি, আর কিচ্ছু না। এই তো এখন কি বসাবো? এখানে আমরা এখন ভ্যালুগুলো বসাবো, যার যার ভ্যালু তার তার, এটা হলেই হয়ে যাবে। আমরা কিন্তু রেডিয়াস জানি, সবকিছু জানি। আর এর ভ্যালু কত বলা এখানে আমাকে? আর এর ভ্যালু বলা আছে 4, আচ্ছা না, ডায়ামিটার 2 মিলিমিটার। তো আমার রেস্ট আছে 2 মিলিমিটার বা 2 ইন্টু পাওয়ার -3 মিটার। 4কে অর্ধেক করলাম আর পাওয়ারটা চেঞ্জ করলাম। আর গেল যে নামতেছে সে হচ্ছে রো এস, সয়েডের ক্ষেত্রে 7.8 পাওয়ার 3 বা সিম্পলি 7800 কেজি পার মিটার কিউব। এখন রো ফ্লুইড এটা দুইবার, একটা হচ্ছে এর জন্য, তো আরেকটা তোমার বি এর জন্য। এর জন্য তোমাকে দেওয়া ছিল 1000 কেজি পার মিটার কিউব, আর রো বি তোমাকে দেওয়া ছিল 800 কেজি পার মিটার কিউব। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাকে রো অফ ফ্লুইড বোথ কেসে দেওয়া এ এন্ড বি, আমি দুইবার দুই মান বসাবো। আর কি কি দেওয়া আছে আমাকে? সারফেস টেনশন দেওয়া আছে, ওটা যদি আমার কোনো দরকার নেই। তাহলে এখন যদি আমরা রো এ আর রো বি দুইবার দুই রকম মান বসাই, তাহলে এই ফর্মুলায় একবার ইটা এ বের হবে, তো আরেকবার ইটা বি বের হবে। বাকি সবকিছু কিন্তু কনস্ট্যান্ট, 2 তো 2,
রেডিয়াস টু রেডিয়াস, জি তো জি, 9 তো 9। ও আচ্ছা, আইডিস চেঞ্জ হবে, ভেলোসিটি এট এ আর ভেলোসিটি এট বি, দুইটা মিডিয়ামে তো আমার টার্মিনাল ভেলোসিটি আলাদা। তো এতে একটা বিতে একটা, এতে মানটা লেখছে আমার 2.36 পাওয়ার 2, আর বি এর জন্য বই রাখছে 4 ইন্টু 10⁻²। এখন ভাই শুধু ক্যালকুলেটরের কাজ, আমার আর কোনো মাথা ব্যথা নাই, ক্যালকুলেটরে বসাই দিলেই আমরা এই ফ্লুইডের জন্য মানে বেসিক্যালি পানির জন্য পাচ্ছি 2.51 ইন্টু 10⁻⁻4, আর বি এর জন্য পাচ্ছি 1.524 ইন্টু 10⁻⁻4। দুজনেই পাওয়ার সেম। তাহলে এখন তোমরা আমাকে বলো কোনটা বেশি ভিসকাস হবে, এ নাকি বি? কোন ফ্লুইডটা বেশি ভিসকাস? যার ভ্যালু বেশি সেই বেশি ভিসকাস হবে, তাহলে ফ্লুইড এ এটা বেশি ভিসকাস কম্পেয়ার টু ফ্লুইড বি। আচ্ছা, তোমাকে চিন্তা করে বলো তো, এই যে ইটা বের করলাম মানে ভিসকোসিটির যে আমরা ভ্যালুটা বের করলাম, এটার ইউনিট কি হবে? মানে ইটা, এটার ইউনিট কি লিখবো? অবশ্যই এসআইটা বলবা, এসআই ইউনিটটা কি হয় মনে আছে কারো? আচ্ছা, ধরলাম এই মুহূর্তে কারো মাথায় নাই, কিন্তু নিউটনের একটা ফর্মুলা ছিল, এফ সমান সমান ইটা এ ডিভি ওভার ডিওয়াই, মনে পড়ে? এরকম দেখছিলাম, এফ সমান সমান ইটা এ ডিভি ওভার ডিওয়াই। এখান থেকে যে সাইড চেঞ্জ করে দেই, তাহলে ইটার কি নিঃসন্দেহে আমরা ইউনিট বের করতে পারবো না। কিভাবে আসবে দেখো তো, এফ বাই এ, তার মানে ওই পাশে তোমার হচ্ছে প্যাসকেল, ডিভাইড বাই ডিভি বাই ডিওয়াই, ডিভি মানে ভেলোসিটি মিটার পার সেকেন্ড, আর ডিওয়াই মানে মিটার, তাহলে কাটাকাটি করলে পার সেকেন্ড, তাই নিচে গেল পার সেকেন্ড, অথবা সিম্পলি প্যাসকেল সেকেন্ড। তাহলে এটা এককটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড। এইটা দেখো ভুলে যাইতেই পারো, বাট তুমি চাইলে ইউনিট বের করে আনতে পারো। তাহলে প্যাসকেল সেকেন্ড হচ্ছে এসআই ইউনিট। এখান থেকে বোর্ডের পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা দুই ক্ষেত্রে একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, মানে 1 মার্কের জন্য। সেটা হচ্ছে ভিসকোসিটির সিজিএস ইউনিট কোনটা? প্যাসকেল সেকেন্ড তো হচ্ছে এসআই ইউনিট, বাট সিজিএস কোনটা? সিজিএস এককটা হচ্ছে বা ইউনিট পয়েস। এই নামটা কি শুনছো? চ্যাট বক্সে বলো তো, পয়েস যেমন জানার কথা। তাহলে 1 প্যাসকেল সেকেন্ডে কত পয়েস এটা মনে আছে? যে তোমার প্যাসকেল সেকেন্ড আর পয়েসের মধ্যে রিলেশনটা কি ছিল ভুলে গেছি, 10 পয়েস। 1 প্যাসকেল সেকেন্ড হচ্ছে 10 পয়েস, এটা মনে রেখো, আমাদের এমসিকিউ পরীক্ষা এটা সব জায়গাতে কাজে আসবে, বোর্ডের পরীক্ষা হোক অ্যাডমিশন হোক। আমি স্মার্ট করে রাখলাম, একটু তোমরা বইয়ে দেখে নিবা যে 1 প্যাসকেল সমান 10 পয়েস। ফাইন, তাহলে এখন আমরা নেক্সট প্রবলেম দিতে পারি। নেক্সট প্রবলেম দেখে বোঝা যাচ্ছে যে আমাদের চ্যাপ্টার 7 আসলে শেষ, এখন আমরা চ্যাপ্টার 8 নিয়ে সামনে আগাবো। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও আমি টানা আরো পড়াইতে পারি, অথবা 5 মিনিট ব্রেক দিয়েও পড়াইতে পারি, তোমাদের ইচ্ছা। ব্রেক কি আমরা এখন নিব নাকি আরেকটু পরে নিব? আমাদের চ্যাপ্টার 7 পুরোপুরি যা ছিল শেষ হয়ে গেছে, দরকার চেয়ে বেশি, মানে বোর্ডের শর্ট সিলেবাস থেকেও আমি একটু বেশি দেখে ফেলছি। তবে কি করব, একবারে নামাজের ব্রেক? আচ্ছা, রুদ্র বলছো একটু ব্রেকের কথা, এই বাকিরা বলো, দুজন তো দুই রকম কথা বললা। ঠিক আছে, বুঝছি, ব্রেক লাগবে। কয়টা বাজে এখন? 4টা 13 বাজে তো, তাহলে আমরা একটা 5 মিনিটের ছোট ব্রেক নিয়ে ফেলি। 4টা 18 সবাই চলে এসো, 5 মিনিটের পরে দরকার পড়লে আগে ব্রেক দেওয়া যাবে, সমস্যা নেই। 4টা 18 পর্যন্ত ব্রেক থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের 4টা 18 বেজে গেছে, তাহলে আসো শুরু করি আবার। তোমাদের নতুন চারশো হচ্ছে এখন এখান থেকে। তো দেখো কি বলছো সেটা, the time period of a particle is 30 seconds and initially displacement is 5 centimeter. The mass of the particle is 50 gram. The motion of the particle is y equal to 10 sin omega t plus del in meter. এখন বের করতে হবে তোমাকে এখান থেকে যে what is the initial phase of the particle। একদম সোজা, যখনই ইনিশিয়াল ফেজ বসে তখন কথা মানে হচ্ছে টাইম যখন 0, তখন তোমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। এখানে কি ক্লু দেওয়া আছে? তোমাকে এখানে ক্লুতে দেওয়া আছে যে ওমেগা সমান 30, সরি সরি সরি, একটু আমার পেনটা খুলে গেছে, ওয়েট। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। বলা আছে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট মানে এক্স নট, বা যখন টাইম সমান 0 তখন এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার। তবে এটাকে আমরা 5 সেন্টিমিটার রাখবো না, এটা আমরা কনভার্ট করে ফেলবো মিটারে। তাহলে যে মিটার কনভার্ট করতে হয়, তাহলে 5 ডিভাইড বাই 100, এটা করলে আমি পেয়ে যাবো মিটার ইউনিটে। ভালো, তাহলে এখন y ইকুয়াল 10 sin ওমেগা টি, এই জায়গাতে আমরা y নট এটা কি x নট অ্যাজিউম করতেছি, তাহলে 5 ডিভাইড বাই 100 সমান সমান 10 sin ওমেগা ইন্টু টি। ওমেগা না জানলেও চলবে, কারণ আমরা এখন টি এর ভ্যালু 0 বসাবো, কারণ ইনিশিয়ালি বসে একদম শুরুতে, তাই 0 প্লাস হচ্ছে ডেল। ডান।
তাহলে হাতের ডান দিক থেকে শুধুমাত্র আমরা সাইন ডেলকে রাখলাম আর 10টাকে ওই পাশে আমরা ভাগ করার জন্য পাঠিয়ে দিচ্ছি 5 ডিভাইড বাই 1000। তাহলে ফাইনালি ইনিশিয়াল ফেজের ভ্যালু সুন্দর চলে আসলো আমাদের সাইন ইনভার্স 5 ডিভাইড বাই 1000। শেষ, আর কিছু করতে হবে ডাইরেক্ট জিনিস ইনিশিয়াল বলেই বুঝাই দিছে যে টাইম যখন 0 তখন তুমি সেই মোমেন্টের জন্য হিসাবটা করো, এর বাইরে তোমাকে কোনো কিছু হিসাব করার দরকার নাই। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ওয়াই ইউনিটটা মিটার দেওয়া ছিল আর এখানে 5 সেন্টিমিটার দেওয়া ছিল, তো তোমাকে একটু অবশ্যই ইউনিটটা কনভার্ট করে নিতে হবে, হয় সেন্টিমিটারে করো নাহলে মিটারে করো, কিন্তু একটাতে করতে হবে, দুইটা করা যাবে না। সেকেন্ড প্রবলেমে আসি। এখানে বলতেছে ইফ এ mass of 200 গ্রাম attached to a vertical spring it gets elongated by 10 centimeter, then the spring is raised by pulling 5 centimeter। এখন তোমাকে অনেক কিছু এখান থেকে বের করতে হবে। তো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার যে ইকুইলিব্রিয়াম এই পজিশন কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। ড্রয়িং করে বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরো আমাকে নর্মালি যে স্প্রিংটাকে ভার্টিক্যালি হ্যাং করে রাখতো, ও হয়তো বা এই পর্যন্ত সে থেমে থাকতো, তার মানে ওর যে ইকুইলিব্রিয়াম পজিশন এটা কিন্তু এখন এই মোমেন্টে এই জায়গাতে থাকার কথা। কিন্তু তুমি যখনই এটা নিচে আরেকটু ম্যাচ দিয়ে দিবা ওইটা স্ট্রেচ হয়ে যাবে, ও একটু নিচে নেমে আসবে। তো ধরলাম নিচে নেমে আসে এই পর্যন্ত থেমে আছে, কোনো ভাইব্রেশন নাই, তার মানে ওর নতুন যে তোমার ইকুইলিব্রিয়াম পজিশন এটা কিন্তু এখন এই জায়গাতে, এইটার রেসপেক্টিও কাপাকাপি করবে। তাহলে কতটুকু নেমে গেছে? প্রশ্নে বসে ম্যাচ ঝুলাই দিলেই ওইখানে 10 সেন্টিমিটার নিচে নেমে যায়, বা ইলংগেশনকে আমরা সিম্পলি ই দিয়ে ডিনোট করতে পারি। ভালো কথা। এবার এই পজিশন থেকে ওকে যদি আরেকটু টেনে নিচে নামানো যায়, কতটুকু নামাবো? প্রশ্নে বসে এটাকে টেনে তুমি আরো 5 সেন্টিমিটার নিচে নামাও। যদি আমি আরো 5 সেন্ট নিচে নামাই, তারপর যদি এখান থেকে ছেড়ে দেই, তাহলে এখন ওর কি অবস্থা হয় তুমি চিন্তা করো। তো যদি আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে? সিম্পলি এই জায়গা থেকে ও একবার উপরে উঠবে, ও একবার নিচেও নামবে। এখন লজিক্যালি বলা যায় 5 সেন্টিমিটার নিচে নামাইছো, তার মানে এটা যখন উপরে উঠবে ইকুইলিব্রিয়াম থেকে 5 সেন্টিমিটারই উপরে উঠবে। অর্থাৎ এখানে বলতে পারি ওর যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটা এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 5 মিটার আপ অথবা 5 মিটার ডাউন। অর্থাৎ সিম্পলি বলতে পারি ওর ডিসপ্লেসমেন্ট এখানে 5 সেন্টিমিটার না বলে বলা উচিত ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 5 সেন্টিমিটার, অথবা সিম্পলি অ্যামপ্লিটিউড ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আশা করি বুঝে গেছে যে কেন এই ব্যাপারটা হইলো। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথম প্রবলেমটা সলভ করে ফেলি যে আমাদের স্প্রিং এর এখানে কনস্ট্যান্টটা কত ছিল। আমরা ডাইরেক্ট জানি এফ ইকুয়াল টু কে এক্স, আবার এফ ইকুয়াল টু এম জি। তাহলে প্রথম প্রবলেমটার জন্য সলিউশনটা হচ্ছে এম জি ইকুয়াল টু কে এক্স। তবে এক্স বলতে তুমি এখানে ইলংগেশন ই করেছো, তো এখানে আমি ই রাখলাম। তাহলে কে সমান সমান এম জি ডিভাইডেড বাই ই। তাহলে মানটা বসাইলেই সুন্দর মতো পেয়ে যাব 19.6 নিউটন পার মিটার। ডান। এবার যাব আমরা সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে। বলতেছে অ্যামপ্লিটিউডটা ফাইন্ড আউট করো। এটা আমি অলরেডি ড্রয়িং করার সময় বুঝে আসছিলাম যে অ্যামপ্লিটিউডটা আসলে 5 সেন্টিমিটার। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এর চেয়ে তো নিচে নামার কোনো জায়গাই নেই বা কোনো সুযোগও নাই, বা উপরেও যাওয়ার কোনো সুযোগ নাই। এবার যায় 3 নম্বরে, পজিশন অ্যাজ ফাংশন অফ টাইম, অর্থাৎ এক্স কে ফাইন্ড আউট করতে বলতেছে। তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বা মাইনাস ডেল। একটা নিলেই হলো, ইভেন তো যে মজা কস দিয়ে করবা করো, কোনো সমস্যা নাই, যা তোমার মনে চায়। তাহলে এখানে এর পরিবর্তে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার, সাইনের জায়গায় সাইন বসাই দিলাম। এখন লাগবে আমার ওমেগা টি এবং লাগবে হচ্ছে আমার ডেল। এই জিনিসের একদম তোমার ধরার উপরে ডিপেন্ড করে। তার আগে বলি ওমেগা আমি কিভাবে বের করতে পারি। আমি জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে ডিভাইড বাই এম। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। কে মানে 19.6, আর ম্যাস প্রশ্নে বলাই ছিল এটা 200 গ্রামের ম্যাসকে ঝুলাই দিবা, তার মানে 0.2 কেজিকে তুমি ঝুলাই দিবা। তাতে তো হয়ে গেল। ওমেগার পরিবর্তে লিখতেই পারি 19.6 ডিভাইডেড বাই 0.02 হোল রুট। টি তো টি, টাইমকে তো আমি কিছু করবো না, কিন্তু এখন তার সাথে চিন্তা করতে হবে ইনিশিয়াল ফেজটাই কি করবা। তো এই ড্রয়িংটাকে আবার খেয়াল করি, যখন টাইম 0 তখনই কইছিলা টাইম ইকুয়াল টু 0, তখনই তুমি নিচে এই যে একটু টেনে 5 সেন্টিমিটার নামাই দিছিলা। তাহলে বলতে পারি when টাইম ইকুয়াল টু 0 ওই মোমেন্টে এক্স এর ভ্যালু তোমার কাছে ছিল 5 সেন্টিমিটার, বা তুমি চাইলে মিটার কনভার্ট করতে পারো। তাহলে এখন আমি বলতে পারি জিনিসটাকে এভাবে যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে ইনিশিয়াল ভ্যালু টি আমি বসাই দিব 0, তাহলে এক্স এর জায়গায় বসবে আমার 5 সেন্টিমিটার। এর মান কত? এর মানও 5 সেন্টিমিটার সাইন ডেল। তাহলে কাটাকাটি করলে এখান থেকে পড়ে থাকতেছে এই ডেল ইকুয়াল টু 90 ডিগ্রি, আর 90 মানে পাই বাই 2। এটা কিভাবে বুঝলাম আমি আবারও বলতেছি,
একদম ইনিশিয়ালি শুরুতে তুমি টেনে কে 5 সেন্টিমিটার নিচে নামাই ফেলছিলা, তাই তোমার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর 5-এর নিচে যাওয়া পসিবল না, তাই অ্যামপ্লিটিউড এটাও 5 সেন্টিমিটার। বা যদি ইনিশিয়াল মানে টাইম ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল 0 বসাই দিলে ওমেগার পার্টটা পুরোপুরি গায়েব, এখন পড়ে থাকবে শুধুমাত্র আমার ডেল বা ইনিশিয়াল ফেজ। তাহলে এই ইনিশিয়াল ফেজের ভ্যালু আমার হয়ে গেল সুন্দর মতো π/2। ডান, আশা করি বুঝতে পারছো। কেউ কি আছো যে এই জায়গাটা বুঝো নাই কেন আমি ইনিশিয়াল ফেজটাকে π/2 লিখছি? আশা করি ক্লিয়ার। তুমি এটা বলতে পারো ভাই আপনি তো নিচে গেলেন, তাই নিচে গেলে কি মাইনাস লিখবেন না? না, এমন কোনো কথা নাই, আমি ধরে নিলেই হইলো। আমি যদি চাই আমি ডাউনওয়ার্ডকেও প্লাস বলতে পারি, আমি চাইলে আপওয়ার্ডকেও প্লাস বলতে পারি। আমি ধরে নিছি ডাউনওয়ার্ড যাওয়া মানে পজিটিভ, এটা কোনো ইস্যু না, এটা ধরলেই হইলো, শেষ। এখন যাব আমরা 4 নম্বর প্রবলেমে। একজন বলছো ভাই ডেলটা কি অলওয়েজ ইনিশিয়াল ফেজ বসাতে হবে? হ্যাঁ, এটা অলওয়েজ ইনিশিয়াল ফেজই বসাইতে হবে, এটা অন্য কোনো ফেজ বসানো যাবে না। টি ইকুয়াল টু 0 ধরে সলভ করতে হবে। এবার সে 4 নম্বরের ক্ষেত্রে যে ভেলোসিটি এট সামথিং সেকেন্ড বের করতে হবে। তো তোমরা অলরেডি জানো যে ভেলোসিটি বের করতে হলে কি করতে হয়, তুমি চাইলেই ডিসপ্লেসমেন্টটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। তো আমরা জানি তাহলে ভি সমান সমান যে ডিফারেন্স করেই ফেলি, তাহলে ওমেগা এ সাইনের জায়গায় হয়ে যাবে কস ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। সবই আমরা জানি, সাইন থেকে কস হয়ে গেল এবং ভিতর থেকে এটা ওমেগা এক্সট্রা আমার গুণ করে বের হয়ে গেল। এখন এখানে টি এর জায়গাতেই 150 বসাই দিবা, সুন্দর একটা মান পেয়ে যাবা। ঠিক আছে, এখানে একদম ঝামেলা করার কিছু নাই। এরপরে আমরা যাব নাম্বার 5 নাম্বার প্রবলেমটার ক্ষেত্রে। এখানে বলছে তোমাকে এক্সেলারেশনটা বের করে দাও। তাহলে এক্সেলারেশনটা কিভাবে আসবে? এক্সেলারেশনটা আসবে এই ভেলোসিটিকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কজের জায়গায় আসবে এখন মাইনাস সাইন এবং আরেকটা ওমেগা বের হয়ে যাবে। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই নাও হয়ে গেল আমার এক্সেলারেশনের জন্য চেহারা। এখন বলছে এটাকে একটা ফাংশন টাইম দিয়ে বুঝাতে। ঠিক আছে, তুমি মানগুলো বসাইতে পারো। ওমেগা স্কোয়ার এই মানটা আমরা লিখতেই পারি। কিভাবে পারি? এই যে 19.6 ডিভাইড বাই 0.2 রুট, এটা করলে যা পাওয়া যাবে, ভিতরে পড়ে থাকে 4.9, তাহলে স্কোয়ার করলে রুটটা বাদ হয়ে যায়, তাহলে মাইনাস 4.9 ইন্টু হচ্ছে এ। আচ্ছা একটা মিনিট, এটাকে গুণ করি একবার লিখে ফেলছি 4.9, তার সাথে তোমার হচ্ছে সাইন ওমেগা টি, ওমেগা কত আসবে 19.6 ডিভাইড বাই 0.2 হোল রুট ইন্টু টি প্লাস হচ্ছে 90 মানে π/2। এখানে নিচে লিখতে ভুল হয়েছে, আমি এটা একবারে গুণ করে ফেলছি, তো এখানে আর 4.9 লেখার দরকার নেই। যাই হোক, মেইন কথা হচ্ছে ডিফারেন্সিয়েট করবা, তুমি একবারে বের করতে পারবা, এখানে আর কোনো ঝামেলা নেই। অথবা তুমি চাইলে মুখস্থ হয়ে লিখতে পারো যে তুমি জানো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা করলেও হবে। আবার ঠিক একইভাবে ভেলোসিটির ক্ষেত্রে ভি সমান সমান ওমেগা রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তুমি এটা দিয়ে চাইলেও করতে পারো, কোনো সমস্যা নাই। তো যে মনে হয় ডিফারেন্সিয়েশন ভালো লাগতেছে না, তুমি ডাইরেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট হবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা প্রবলেমে যাই। The spring is pulled and expanded up to 4 সেন্টিমিটার। আচ্ছা এখন প্রশ্ন করছো এ নাম্বারে এফ ইকুয়াল টু কে এক্স ছিল, ওখানে ডিসপ্লেসমেন্ট মানে কি ম্যাস ঝোলানোর পরে ইলংগেশন বোঝাচ্ছে। আচ্ছা এফ ইকুয়াল টু কে এক্স এটা তুমি যে কোনো পয়েন্টের জন্যই অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের এই প্রবলেমে যখন এই পার্টিকুলার ম্যাস ছিল 200 গ্রাম, তখন তার ইলংগেশন ছিল 10 সেন্টিমিটার। এই ইলংগেশনটাকে আমরা এক্স দিয়ে কম্পেয়ার করতে পারি, কারণ আমরা এক্স বলতে অ্যাকচুয়ালি ইলংগেশনই বুঝি, ডিসপ্লেসমেন্ট কিন্তু বুঝি না। তাই তুমি কে এক্স লিখলেও পারো, তুমি কে ই এটা লিখলেও পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে ফাইন। এখন এই প্রবলেম কি বলতেছিল, এই স্প্রিংটাকে তুমি যদি টানো 4 সেন্টিমিটার সামনে নিয়ে যাও হরিজন্টাল এবং ফ্রিকশনলেস পেনে, তোমাকে বের করতে হবে যে এখানে যে ফ্রিকোয়েন্সি দিবে সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত। তো আমরা ডাইরেক্ট জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। কেটা কত ড্রয়িং এ বই দিছে, কে সমান সমান তোমার একক দশক শতক হাজার, আর ম্যাসটা কত এটা উল্লেখ করে দিছে 1.58 কেজি। তো এত, কিন্তু তোমাকে তো কেউ বলে নাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করো, তোমাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে। তাহলে ওমেগা সমান সমান রুট ওভার 1000 ডিভাইড বাই 1.58। কেন করছি? কারণ আমি জানি ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এফ, আমাকে এই এফটাই বের করতে বসে। তাহলে এফ সমান সমান তোমার যে রুটের উপরে মানটা আছে সেটাকে আবার 2 পাই দিয়ে ডিভাইড করতে হবে। কাজ করি করেই ফেলি, 1000 ডিভাইডেড বাই 1.58, যাই আসবে তাকে 2 পাই দিয়ে ভাগ করতে হবে। পাই বলতে এখানে 3.1416 এটাকে মিন করতেছে। তো এটা করলে ভ্যালুটা আসতেছে 4.004, রাফলি 4 বললেও কোনো দোষ নাই, অ্যান্সারটা হচ্ছে এত হার্টজ। তাহলে এত ফ্রিকোয়েন্সিতে এটা কাপাকাপি করতেছে। সেকেন্ড প্রবলেমটা বলছে ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন গিভেন ডাটা
শো দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের অনেকগুলা গ্রাফ হতে পারে, ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্ট হতে পারে বা ডিসপ্লেসমেন্ট টাইম দিয়ে হতে পারে। তো তোমাদের মোটামুটি যে 8টা রকমের গ্রাফ হয়, সেই 8টা রকমের গ্রাফকে দেখো এখানে জিআইএফ আকারে আগে থেকেই দেওয়া আছে এবং এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তুমি খেয়াল করো এখানে ডিসপ্লেসমেন্ট আর টাইম একদম টপ রাইট, এটাই যে খেয়াল করো। তো আমরা জানি নর্মালি এই গ্রাফটাকে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এভাবে চিন্তা করি। আমি আপাতত ফেজটাকে রাখলাম না হিসাবে, ফেজটাকে বাদ দিয়ে বলতেছি আর কি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো মানে এক্স আর টি গ্রাফটা একটা সাইনের গ্রাফ আসবে। এখন কি যে বলে যে না আমাকে একটা ভেলোসিটি গ্রাফ বের করে দেওয়া হোক, ভেলোসিটি কিভাবে আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তা সাইনকে ডিফারেন্সিয়েট করলে নিঃসন্দেহে কস পাবো, তাহলে ওমেগা এ কস ওমেগা টি, তার গ্রাফটা হয়ে যায় কজের মতো। এবং আমরা জানি কজের গ্রাফ ইনিশিয়ালি তোমার 1 থেকে শুরু হয়, কজ 0 মানে 1, সো 1 থেকে বা হাইয়েস্ট অ্যামপ্লিটিউড দিয়ে তোমার শুরু হচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড দিয়ে তোমার শুরু হচ্ছে। এখন কেউ যদি চায় এক্সপ্রেশন দিয়ে বের করতে, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যাই হবে তাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে উল্টায় ফেলতে হবে, অর্থাৎ সাইনের গ্রাফটা মাইনাস সাইন হয়ে উল্টায় গেল, আর একটু কম বেশি হবে কারণ ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করা আছে। তো ডান দিকের এই 3টা গ্রাফ হচ্ছে টাইমের রেসপেক্টে, আর ঠিক তার বাম পাশে 3টা গ্রাফ দেওয়া, এই 3টা গ্রাফ হচ্ছে আবার ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে, মানে এক্স এর রেসপেক্টে। যেমন আমরা জানি ভি সমান সমান ওমেগা রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমাকে কেউ বললো ভি ভার্সেস এক্স, আমাকে এই গ্রাফটা এঁকে দেখাও যে এটা কিভাবে হইলো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটা কিভাবে হয়। আমি যদি চাই এখানে ভিটাকে স্কোয়ার করে ফেলতে পারি, সমান সমান ওমেগা স্কোয়ার তার সাথে এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আমি স্কোয়ার করলাম উভয় পক্ষকে। এবার আমি যদি চাই এটাকে ভাগ করতে পারি এইভাবে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 1। তোমাকে এই ভাগটা বুঝতে পারছো আমি কি করছি? ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে হাতের বাম পাশে আনছি, বাম পাশে আনার পরে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দিছি। তাহলে এখন এই চেহারাটা অনেকটা তোমাদের বইয়ের ম্যাথে কনিক্সে পড়ছো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অনেকটা ওই ধরনের একটা চেহারায় চলে আসছে না? তোমার জিনিসটা আসলে এলিপস টাইপের হয়ে গেছে। এবং দেখো এই যে আমাদের সেকেন্ড ফিগারটা ছিল এটা কিন্তু তোমার ওই টাইপেরই হয়েছে। এটা কি সবাই বুঝতে পারছো? না বুঝলে আমাকে বললো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। বাকিরা বলো কি অবস্থা, সবাই ক্লিয়ারলি ধরতে পারছো এটা কেন হয়েছে নাকি আবার বলতে হবে? আচ্ছা, মনে হয় বুঝতে পারছি। এখন যদি এই গ্রাফটা কথা বলি, আমরা জানি এক্সপ্রেশন সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো যদি তুমি এটা চিন্তা করো এ আর এক্স এর মধ্যে সম্পর্কটা মাইনাস স্লোপ দিয়ে, তার মানে স্ট্রেট লাইন হবে বাট স্লোপটা হবে নেগেটিভ, সো এই জন্য এখানে এটা এরকম ভাবে করে দেওয়া আছে। ডান পাশে যদি আমি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স দিয়ে লিখছি, বাট তুমি যদি চাও এখানে এক্সটাকে সিম্পলি এ সাইন ওমেগা টি দিয়ে কম্পেয়ার করতে পারো। এখন দেখো হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা এনার্জির সাথে টাইমের বা এক্স এর গ্রাফ গুলো এভাবেই কানেক্টেড। তো তোমাদের মোটামুটি এরকমই 8টা গ্রাফ মনে রাখতে পারো, চেষ্টা করো, এর বাইরে তোমাদের আপাতত লাগবে না, এই কয়েকটা হইলেই হইলো। ঠিক আছে, তাহলে এখন এর পরের প্রবলেমটাই যাই। পরের প্রবলেমটা বলতে আসলে এটা একটা 3 টাইপের, যে কখন তোমার টি এর ভ্যালু বেড়ে যায় বা কখন টি এর ভ্যালু কমে যায়। আচ্ছা, একজন বলছো যে ফার্স্ট গ্রাফের লেফট সাইডটা আরেকবার একটু এক্সপ্লেইন করতে। আচ্ছা দাঁড়াও দেখি কোনটা কথা বলতেছো। আচ্ছা, এই যে ভেলোসিটি আর তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা কিভাবে কম বেশি হয়। তুমি যদি এই বেসিক ফাংশনটাই খেয়াল করো, তুমি চিন্তা করতে পারো একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, একটা সিম্পল পেন্ডুলাম যখন একদম ইকুইলিব্রিয়াম পজিশন এই জায়গায় থাকে, তখন আমরা জানি এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, কিন্তু ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। আর যখন এই পেন্ডুলামটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে, তখন এখানে কিন্তু কোনো ভেলোসিটি থাকে না, অর্থাৎ যখন এক্স ইকুয়াল টু এ হয় তখন ভি হয়ে যায় 0। তার মানে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু আরেকটার উল্টা পাশে, মানে ভাইস ভার্সা হয়ে কাজ করে, একটা বেড়ে গেলে একটা কমে যায় বা একটা কমে গেলে একটা বেড়ে যায়। এখন কি বুঝতে পারছি? এই জিনিসটাকে এলিপস দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার চাই নর্মাল তীর দিয়েও বোঝানো যায়, যে এক পাশে একটা বাড়তেছে তো আরেক পাশে একটা কমতেছে। এখন কি বুঝতে পারছি যে কেন আসছে? ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, ফাইন। এখন আসি তোমার এই যে ওয়াচের ব্যাপারটা, স্লো হয় না ফাস্ট হয় না কি হয়। নর্মালি আমাদের যে সেকেন্ড পেন্ডুলাম ওটার টাইম পিরিয়ডকে আমরা ধরি
2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরার কথা মানে কি? এটা কথা মানে হচ্ছে আমার এই সেকেন্ড পেন্ডুলাম যদি এক দিক থেকে সুইং খেতে খেতে আরেক দিকে চলে যায়, একদিকে যাওয়ার জন্য ওর সময় লাগে 1 সেকেন্ড, আবার ওইখান থেকে উল্টা পাশে ব্যাক করে আগের জায়গায় ফেরত আসতে সেই ক্ষেত্রে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 আর 1 যোগ করে হয়ে যায় 2 সেকেন্ড। এটা তোমার হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম। কিন্তু চিন্তা করো এই সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ডটা যদি ইনক্রিজ করে, সাপোজ টি সমান সমান 2 সেকেন্ডের জায়গায় বাড়তে বাড়তে টি ইকুয়াল টু 10 সেকেন্ড হয়ে গেল, তা তোমরা আমাকে বলো পেন্ডুলামটা কি ফাস্ট হবে নাকি স্লো হবে? টাইম পিরিয়ড যদি ইনক্রিজ করে তাহলে কি ক্লকটা ফাস্ট হয় নাকি স্লো হয়? এভাবে ভাবতে পারো যে কোনো একদিকে যাওয়ার জন্য তখন সময়টা বেশি লাগতেছে। আচ্ছা, যাদের বুঝতে সমস্যা হয় তাদেরকে চাইলে আমি একটু অন্যভাবেও বুঝাতে পারি। দাঁড়াও সেকেন্ড। আচ্ছা, আমাকে মনে হয় দেখা যাচ্ছে আমি শেয়ারটা বন্ধ করছি। তো ধরো এটা হচ্ছে আমার যে পেনটা, এটাকে তুমি একটা সেকেন্ড পেনলাম চিন্তা করতে পারো। এটা মাঝখানে ইকুইলিব্রিয়াম পজিশন, আমি এই জায়গা থেকে ওকে ছেড়ে দেবো বা দুলতে দিব। তো যেটা তোমার এমনটা হয়, এই বাম দিক থেকে ডান দিকে যাবে এই যে 1 সেকেন্ড, আবার ব্যাক করবে এই যে 1 সেকেন্ড। তো তোমার সেটা সেকেন্ড পেন্ডুলাম বা টি হচ্ছে 2 সেকেন্ড। এখন এই টিটা তোমার 2 এর জায়গায় 5 বা 10 হয়ে যায়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আগের কম্পেকে নিঃসন্দেহে এটা একটু স্লো হয়ে গেল, অর্থাৎ টাইম যদি বেড়ে যায় তো এটা কিন্তু স্লো হয়ে যাবে। আশা করি আমি তোমাকে বুঝতে পারছি। তুমি যদি চিন্তা করে দেখো আশা করি উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি ভিডিও অফ করতে পারি। আমি আবারও তাহলে স্লাইড শেয়ার জায়গাটায় চলে যাই। একটু দাঁড়াও, আনতেছি। এই তো চলে আসছে। সো স্লো হওয়া বা ফাস্ট হওয়া তুমি তো কমন সেন্সে বের করতে পারবা। এখন এটা বলতে পারো টি এর ভ্যালু কিভাবে ইনক্রিজ করে বা কিভাবে ডিক্রিজ করে, এটা প্রশ্ন হতে পারে। টি এর ভ্যালু যদি ইনক্রিজ করতে হয় আমাকে আগে মেইন ফর্মুলা মনে করতে হবে। টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। যদি এল এর ভ্যালু ইনক্রিজ করে তাহলে টি এর ভ্যালু ইনক্রিজ করবে, কিন্তু যদি জি এর ভ্যালু ডিক্রিজ করে তখন আবার তোমার টি এর ভ্যালু ইনক্রিজ করে। মানে এল আর জি এর সম্পর্কটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল না, একটা হচ্ছে স্কয়ার রুটের প্রপোর্শনাল, তো আরেকটা হচ্ছে স্কয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে কিভাবে আমাদের ইফেক্টিভ লেন্থকে আমরা ইনক্রিজ করতে পারি। সোজা বাংলা, এখন চিন্তা করে দেখো আমাদের ওয়েদার টেম্পারেচার যথেষ্ট বেশি, তো টেম্পারেচার যখন বেড়ে যায় তখন নিঃসন্দেহে ইফেক্টিভ লেন্থটাও বেড়ে যাওয়ার কথা, আর ইফেক্টিভ লেন্থ বেড়ে গেলে টি নিঃসন্দেহে ইনক্রিজ করতেই হবে। সো টেম্পারেচার কি ইনক্রিজ করো বা সিম্পলি আমাদের ওয়েদারই এখন সামার ওয়েদার যদি হয়ে যায় তখন এই ঘটনা ঘটতে পারে। আর যখন উল্টা ঘটবে টেম্পারেচার কমে যাবে বা উইন্টার সিজন চলে আসবে তখন এল ডিক্রিজ করবে, সো তার সাথে টিটাকে তোমার ডিক্রিজ করতে হবে। টি কমে যাওয়া মানে ফাস্ট হয়ে যাওয়া, টি বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া। কিন্তু বুঝে চিন্তা করো উত্তর পেয়ে যাবে। এবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এরকম, আমি যদি এই পেন্ডুলামটাকে নিয়ে আমাদের আর্থের বিভিন্ন পজিশনে যাই তাহলে টি এর মান কি বাড়া উচিত না কমা উচিত? আমাদের এই আর্থের সারফেস থেকে যদি আমি উপরে বা নিচে যে কোনো জায়গায় যাই, ধরো এই যে আমাদের আর্থ, এই আর্থের সারফেস থেকে আমি উপরেও উঠবো বা পৃথিবী ফুটা করে নিচেও যাব, তার মানে কি টি কমার কোনো সম্ভাবনা আসলে আছে? টি কিন্তু কখনোই কমবে না। কেন কমবে না? তার কারণ আমরা জানি আমাদের সারফেসে জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম। তুমি যদি উপর দিকে যাও তাহলেও জি কমে যাবে, তুমি যদি পৃথিবী ফুটা করে নিচে ঢুকে যাও তখন তোমার জি এর ভ্যালু কমেই যাবে, জি এর ভ্যালু কিন্তু বাড়ার কোনো কারণ নাই। আর তাহলে জি যখন কমবে তখন তোমার টাইম পিরিয়ডকে বাড়তেই হবে, অর্থাৎ এই আর্থে আমি উপরে যাই আর নিচে যাই অলওয়েজ আমার টিটা ইনক্রিজ করবে, আর টি ইনক্রিজ করা মানেই স্লো হয়ে যাবে, ফাস্ট হওয়ার কোনো কারণ থাকবে না। আশা করি বুঝতে পারছি। তবে তুমি যদি একদম পৃথিবীর বাইরে মহাকাশে চলে যাও তখন আর অন্য কথা, তখন তোমার জি কমতে 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 শূন্যই হয়ে যাবে, আর জি যদি জিরো হয়ে যায় তখন সেই ক্ষেত্রে টিটাকে ইনফাইনাইট বলতে পারি। তাহলে আর্থের সেন্টারেও টি ইনফাইনাইট, এমনকি স্পেসে গেলেও টি ইনফাইনাইট, কারণ জি তো জিরো হয়ে যাচ্ছে, এই জন্য এমনটা ঘটতেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা ছোট অঙ্ক করতে পারি, অঙ্ক করে এবারে ক্লিয়ার হয়ে যাবে। ফাইন, কি লেখা দেখো। রতন went to visit his grandparents during summer vacation. There he saw a wall clock with a metallic pendulum which moves from the right to left side within 1 second. এই কথাই বলতেছিলাম, এক সাইড থেকে আরেক সাইড যদি 1 সেকেন্ড লাগে, ব্যাক করতেও 1 সেকেন্ড লাগবে, তার মানে তার এই যে পেন্ডুলামটা এটা আসলে কিছুই না, সেকেন্ড পেন্ডুলাম, তার টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 সেকেন্ড। আচ্ছা, when the clock was taken at the top of the mountain it lost 120 সেকেন্ড। আচ্ছা, radius of earth 6450 kilometer, gravity value acceleration 9.8 দেওয়া, so what will be the height of the mountain? এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি, t prime divided by t equal to r plus h divided by r
ইকুয়াল টু, যখনই তোমাকে টাইমটা কিছু উল্লেখ করে দিবে না তখন আমরা ধরবো যে এই ঘটনা হয়তোবা 24 ঘন্টায় ঘটতেছে, কিছু না বললে আমরা 24 ঘন্টা ধরে নিতে পারি। আর যদি কোনো উল্লেখ করে দেয় 1 ঘন্টায় বা 2 ঘন্টায়, তাতে কোনো অসুবিধাই নেই। তো আমরা ধরে নিচ্ছি এই পুরো ঘটনা আমাদের 24 ঘন্টায় ঘটতেছে। তো 24 ঘন্টায় হয় 86,400 সেকেন্ড। তো ফর্মুলা হচ্ছে 86,400 ডিভাইড বাই 86,400 প্লাস বা মাইনাস এন। নর্মালি মাইনাসই হয়, কারণ একটু আগেই বলছিলাম যে আমাদের আর্থে এখানে তো জি এর কারণে এমনটা পসিবলই না যে টি এর মানটা কমবে, অলওয়েজ টি এর মানটা বেড়ে যাবে। তো নিচে আমরা দিব মাইনাস এন। তাহলে ফর্মুলা অনুযায়ী এই মাইনাস এন এর ভ্যালুটাই হচ্ছে 120 সেকেন্ড। তাহলে 86,400 মাইনাস 120, উপরে তোমার কি থাকবে আর প্লাস এইচ বাই আর। তুমি চাও কাটাকাটি করে লিখতে পারো 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন এই রেশিও থেকেই আননোনটা বের করতে পারবো। তাহলে লিখি আমি 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস 120। তাহলে যেটা আসতেছে তাকে আবার 1 থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমি যাই পাচ্ছি সেটা তোমার হচ্ছে আবার এইচ বাই আর। তার সাথে এখন গুণ করতে হবে আর এর ভ্যালু 6,450, তাহলে গুণ দিলে চলে আসতেছে 8.97। যদি তুমি বাসায় সলভ করো, সলভ করলে পেয়ে যাবা এইচ এর ভ্যালুটা মোটামুটি 8.97 বা রাফলি 9 কিলোমিটার বললেও কোনো দোষ নেই। আমি একটু বাড়াই লিখছি, তো আমরা তো মাউন্টেনের হাইটটা রাফলি 9 কিলোমিটার। ডাইরেক্ট ফর্মুলা জানি, আমরা ফর্মুলা বসাই দিব, কাটাকাটি হয়ে অ্যান্সার সলভ হয়ে যাবে। আর যদি বলতো যে পাহাড়ের উপরে গেলে তোমার নতুন টাইম পিরিয়ড কত হবে, ঠিক আছে আমরা সেটাও করতে পারতাম। তাহলে ফার্স্ট রেশিও আর থার্ড রেশিও যেটা আমি ইউজ করতাম, তাহলে টি প্রাইম বাই 2 ইকুয়াল টু যে 86,400 ডিভাইড বাই প্লাস মাইনাস এন, এটা করে ফেলতাম। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি তো এটাকে ধরে নিছি যে 24 ঘন্টায় আমার এই ঘটনা ঘটতেছে, কিন্তু এই প্রবলেমটা যদি বলতো যে সে যে 120 সেকেন্ড হারাচ্ছে এটা 24 ঘন্টায় না, এটা সে 12 ঘন্টায় হারাচ্ছে, তাহলে এই ফর্মুলায় কি চেঞ্জ আসতো? চিন্তা করে বলতো, 24 ঘন্টা না বলে যদি বলতো 12 ঘন্টায় 120 সেকেন্ড হারায়, তাহলে আমি এখানে কি চেঞ্জ করতাম? আছে এরকম, উপরে এই যে নিউমারেটর 86,400, এটা হচ্ছে 24 ঘন্টার ইকুইভ্যালেন্ট ইন সেকেন্ড। তো যদি 12 ঘন্টা বলতাম তাহলে 12 ঘন্টা কি হবে, আরো অর্ধেক হয়ে যাবে না? তাহলে 86,400 এটাকে আমি অর্ধেক করে দিব, অর্ধেক করলে কত হয় 43,200। 43,200 ডিভাইডেড বাই 43,200 মাইনাস 120। সেটা কথা হচ্ছে এই যে নিউমারেটরে তুমি যেই ভ্যালু বসাবা, মানে যত সেকেন্ড বসাবা, এটি হচ্ছে কতক্ষণে তোমার টাইমটা লস্ট হচ্ছে, এটা দিয়ে তোমাকে বসাইতে হবে। আর যত কম বেশি হয় তাহলে তুমি ডিরেক্টলি প্লাস বা মাইনাস এন করে বসাই দিবা, কাজ হয়ে যাবে। এটুকুই, এটা আমাদের প্রশ্নে চাই নাই, বলে রাখলাম। What kind of steps should be taken to keep the time period unchanged after taking the clock at the mountain top? তোমার প্রশ্ন করছে মাউন্টেন টপে নিয়ে গেলা, বাট তুমি চাচ্ছ তোমার যখন টাইম পিরিয়ডটা চেঞ্জ না হয় তাহলে তুমি কি করতে পারো? উপরে গেলে তো জি চেঞ্জ হবেই, আমার কিছুই করার নাই, কিন্তু আমি চাইলেই ইফেক্টিভ লেন্থকে চেঞ্জ করতে পারি। তাহলে টপ আমি যদি চলে যাই, টি প্রাইম বাই টি ইকুয়াল টু 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস 120। আগে বের করে নেই যে উপরে গেলে আসলে আমার নতুন টাইম পিরিয়ডটা কত হচ্ছে, আগে একটু বের করতেছি, একটু দাঁড়াও। তাহলে আবার করি অঙ্কটা, 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস 120, একে মাল্টিপ্লাই করবো আমরা 2 দিয়ে, তাহলে ভ্যালুটা আসছে 2.003 সেকেন্ড। একটু ইনক্রিজ করছে, বাট আমি চাই না এই মানটা থাকুক, এটাকে আবার আমাকে কনভার্ট করতে হবে নর্মাল 2 সেকেন্ড হিসেবে। তা তোমরা জানো যে টি এর সাথে এল এর সম্পর্কটা কিরকম, টি সমান সমান 2π√L বাই জি। আমি জি কে কিছু করতে পারবো না, আমি চাইলে ইফেক্টিভ লেন্থটাকে চেঞ্জ করাই ফেলতে পারি, তাই না? এখন তুমি আমাকে চিন্তা করে বের করে দাও যে এটার ইফেক্টিভ লেন্থটা আগে কত ছিল আর এখন কত করতে হবে। যখন তুমি নিচে একদম গ্রাউন্ডে ছিলা বা সারফেসে ছিলা, তখন তোমার টি সমান সমান 2 সেকেন্ড সমান সমান 2π√L বাই জি এরকমটা ছিল যখন তুমি গ্রাউন্ডে ছিলা। এখন এখান থেকে ক্যালকুলেট করে কিন্তু সুন্দর মতো এল এর মানটা বের করতে পারি। এল এর মানটা মোটামুটি 0.9 মিটার এরকমটা আসে, বা তুমি চাইলে বলতে পারো আসলে 1 মিটারের মতোই আসে। তার মানে নর্মালি এটা হচ্ছে 1 মিটার, কিন্তু উপরে গেলে আমাকে এটা হালকা চেঞ্জ করতে হবে, হালকা চেঞ্জ করলেই অ্যাকচুয়ালি কত হয় বের করতে পারি। তাহলে আমি কম্পেয়ার করবো এইভাবে, উপরে গেলে এল প্রাইম বাই এল সমান টি প্রাইম বাই এটা।
তো তোমার এখন টি প্রাইমটা যে এল প্রাইম কনভার্ট করে দাও, এই মানটা বসায়। সো ফাইনালি অ্যান্সারটা হচ্ছে এল প্রাইমটাকে একটু ইনক্রিজ করতে হবে, এটা করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। আচ্ছা, একটু ভুল হয়েছে, আসলে এল প্রাইমকে ইনক্রিজ না, এল প্রাইমকে রিডিউস করতে হবে বা এল কে ইনক্রিজ করতে হবে, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তো তোমার বাসায় এটাকে অনুপাতটা করে দেখো যে কত আসে, কিন্তু লিখে রাখলাম, একটু নিজেরা করে দেখো। If a second pendulum is taken to a coal mine, then the time period increases to 2 times. The second pendulum মানে আগে ওদের টাইম পিরিয়ড টি সমান সমান ছিল 2 সেকেন্ড, আর তুমি যদি কোলে নিয়ে যাও তা তোমাদের দেখা যাবে ডাবল হয়ে গেছে বা সিম্পলি 4 সেকেন্ড হয়ে গেছে। In that place, how many times is the gravitational acceleration with respect to the surface of Earth? তা টি এর সাথে জি কে কম্পেয়ার করতে বলছে। তাই আমি জানি টি এর সাথে জি এর সম্পর্কটা স্কয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। তা টি প্রাইম বাই টি সমান সমান রুট ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম। আর তুমি টি প্রাইমে টি জানো, একটা 4 তো একটা 2, বেসিক্যালি ডাবল হয়ে গেছে। তা 2 কে স্কয়ার করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা জি ডিভাইডেড বাই জি প্রাইম। তাহলে ফাইনালি জি প্রাইম সমান সমান 9.8 ডিভাইড বাই 4, কাটাকাটি করে যা পাবো তাই আমার উত্তর। ঠিক আছে, করে ফেলি, এটা ইজি আছে। 9.4 তাহলে করে তো চলে আসছে 2.45 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি তোকে একদম ভ্যালু সহ বলছি, কিন্তু তোমাকে তো ভ্যালু কত দরকার নাই, তোকে সেকেন্ড জিজ্ঞেস করছে যে কত করতে হবে, তুমি 4 দিয়ে ভাগ করছো, তো 4 দিয়ে ভাগ করবা কি 1/4 হয়ে যাওয়া, অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডি বা 1/4 হয়ে যাবে। আর ভ্যালু বের করলে 2.45 হবে, এটা অ্যান্সার তো বলে ফেলছি। ঠিক আছে, এইবার simple pendulum আরেকটা ম্যাথ। The effective length of the pendulum shown in the stem is 1.5 meter. এই ভ্যালু হচ্ছে তোমার ক্যাপিটাল এল। A bob mesh 0.5 kg m দাও আছে, and the point A and made to oscillate freely. What will be the velocity of bob at point B? এই পয়েন্টে বের করতে বসে। তাহলে আমরা জানি যে কোনো পয়েন্টে যে ভেলোসিটি বের করতে বলে ডাইরেক্ট ফর্মুলা আছে 2gl cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল, অথবা তুমি এটাকে cos এর ফাইনাল ইনিশিয়াল তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবং একটা হোল রুট দিতে হবে, এটা দিয়ে ডিরেক্টলি বের করতে পারবো যে কোনো পয়েন্টের জন্য তোমার ভেলোসিটিটা কত। তাহলে বি পয়েন্ট এটা কোত্থেকে আসতেছে, এটা এ পয়েন্ট থেকে নামতেছে। এ পয়েন্ট যেখানেও ছিল এটা হচ্ছে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তাই লিখবো 2 ইন্টু জি 9.8, এখানে এল বলতে 1.5 মিটার, cos 60 ডিগ্রি ছিল। আর নামতে কোথায় চলে আসছে, নামতে যেখানে চলে আসছে এটা হচ্ছে 30 ডিগ্রিতে, তাহলে হচ্ছে cos 60 মাইনাস cos 30। এবার পুরা ব্যাপারটাকে দিয়ে দাও হোল রুট, এটা করলেই বের হয়ে যাবে যে আমাদের এই বি পয়েন্টের এনার্জিটা কত। ঠিক একইভাবে তোমাকে যদি এ বা সি বের করতেও তুমি পারবা, এ পয়েন্টের একটা কোনো ভেলোসিটি নাই আর সি পয়েন্টের ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে। ফাইন, আর আমি মানটা বের করলাম না, একটু কষ্ট করে তোমরা বাসায় মানটা বের করে দেখো কত আসে। নাম্বার ডি, will the potential energy at point A and the kinetic energy at point C be same? বের করে দেখা যাক হয় কি না হয়। তাহলে আমি যদি সি পয়েন্টের জন্য ভেলোসিটি বের করতে যাই, তোমরা ফর্মুলা জানো ডিরেক্টলি 2gl cos থিটা ইনিশিয়াল, মানে যেখান থেকে আসতেছে, তো এ তো পড়বে তোমার সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই, তাহলে 2gl তার সাথে cos 60 পড়তে পড়তে কোথায় আসবে, পড়তে পড়তে একদম সি পয়েন্ট পর্যন্ত চলে আসবে। সি পয়েন্টে তো কোনো অ্যাঙ্গেল থাকতেছে না, তাহলে এখানে তো এটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, তাহলে তোমার cos 0 মানে কত 1 হয়ে যায়, তাহলে তোমার মানটা বসায় দাও cos 0 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি এই মানটাকে শুধুমাত্র যোগ বিয়োগ আকারে লিখছি, আমি প্লাস মাইনাসটাকে ইগনোর করছি। তুমি চাইলে এখানে প্লাস মাইনাসটাকে উল্টা করে লিখতে পারো, তাতে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, তোমাকে এটা বুঝতে পারছো যে আমি কিভাবে এখানে cos থিটার আগের মান বা পরের মানটাকে অ্যাজিউম করতেছি? এটা কেউ বুঝছো না, কেউ বুঝো নাই যে cos থিটা ইনিশিয়াল আর ফাইনালটা কিভাবে আসছে? আচ্ছা, এটা বুঝিনি, এটা কাজ করি, আমি তোমাকে এটা পুরোটা একবার এইখানে বাম পাশে এঁকে দেখাই। দাঁড়াও, একটু আগে ইরেজ করে নিই। দেখো, যদি আমি এই সি পয়েন্টের জন্য বের করতে চাই যে তোমার এই সি পয়েন্টে এখানে ভেলোসিটি কত হবে, তো একদম ইকুয়াল পজিশন, এই জায়গায় কোনো অ্যাঙ্গেল থাকে না, তো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর তুমি আসছো থেকে, মানে ফেলে দিছো থেকে, এ পয়েন্ট থেকে ফেলে দিছিল, তাহলে এ পয়েন্ট যখন এখান থেকে আসতে আসতে সি পর্যন্ত আসবে, তখন কত অ্যাঙ্গেল থেকে আসতেছে, এই 6 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আসতেছে, তাহলে ও চলে আসছে cos 60 থেকে। আর যেখানে আসছি সেটা কোনটা আমার, সেটা আমার cos 0 ডিগ্রি। যেখানে আসছি মাইনাস যেখানে ছিলাম, এদেরকে বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে এই পয়েন্টের ভেলোসিটিটা কত।
ঠিক একইভাবে যে কেউ বি পয়েন্টে বের করতে বলতো তাহলে কি হতো, এটা এ থেকে নামতে নামতে বি পর্যন্ত আসতো, তাহলে বি তে অ্যাঙ্গেলটা কত হবে, বি এর অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে আমি হিসাবটা করি, তাহলে ইকুইলিব্রিয়াম থেকে ও 30 ডিগ্রি দূরে আছে, তাহলে কস 30 ডিগ্রিতে আছে, আরো আসতেছে উপর থেকে, অর্থাৎ কস 60 এই জায়গা থেকে ও নেমে আসছে, তাহলে কস 30 মাইনাস কস 60, জাস্ট অ্যাঙ্গেল দুইটার কজের ভ্যালুর যে ডিফারেন্স এটাকে দিয়ে আমি অঙ্কটা করতে পারি, আর সামনে গুণ করতে হয় 2gl এই ভ্যালুটা দিয়ে। এখন কি বোঝা গেছে যে আমি কি মিন করতেছি, তাহলে কস থিটা ফাইনাল মাইনাস কস থিটা ইনিশিয়াল। এখন মেইন কথা হচ্ছে যে তুমি কোনখান থেকে হিসাবটা করছো সেটা মাথায় রাখতে হবে। তুমি চাইলে ইকুইলিব্রিয়াম থেকে চিন্তা করতে পারো, তুমি চাইলে আবার ওই এ পয়েন্ট থেকে হিসাবটা করতে পারো, এটা করলেই হইলো। আপাতত মেইন কথা হচ্ছে যে ভিতরে আমার দুইটা কজের ভ্যালুর ডিফারেন্সকে রাখলেই হবে। আমি প্লাস মাইনাসটা উল্টা করে লিখছি, এই যে এখন ঠিক আছে, তো মানটা বসাই দিলেই আমার সি পয়েন্টে ভেলোসিটি কত বা বি পয়েন্টে কত সবগুলোই বের হয়ে যাবে। কিন্তু এ পয়েন্টের জন্য আমি কিন্তু চাইলেও বের করতে পারবো না ভেলোসিটি কত এই ফর্মুলা দিয়ে, তার কারণ এ পয়েন্ট থেকে তুমি ফেলে দিবা, ওইখানে তোমার কোনো ভেলোসিটি ছিলই না, এই জন্য এ পয়েন্ট থাকবে শুধুমাত্রই পটেনশিয়াল এনার্জি। মানে কিভাবে বের করা যাবে, ওটাকে বের করার জন্য আমাকে একটা ট্রায়াঙ্গেল ড্রয়িং কে হেল্প নিতে হবে। তো ধরলাম এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এই যে এই জায়গাটা সি পয়েন্ট, আর ও ছিল এইখানে, ধরলাম এই পয়েন্ট হচ্ছে আমার জন্য এ পয়েন্ট, তাহলে কোশ্চেনে গিভেন এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ আমাকে দেওয়া ছিল 1.5 মিটার। তাহলে সি পয়েন্ট থেকে এই এ পয়েন্টটা কতটুকু উপরে সেটা আমি বের করতে পারবো, ধরে নিচ্ছি এটা হচ্ছে এইচ, তাহলে উপরে এই ভ্যালুটা হবে টোটাল ইফেক্টিভ লেন্থ মাইনাস এইচ। তাহলে এখন এই ড্রয়িং থেকে চাই লিখতে পারি cos 60 ডিগ্রি সমান সমান বেস 1.5 মাইনাস এইচ, আর উপর হচ্ছে 1.5। এখানে সলভ করলেই আমি এইচ এর ভ্যালু নিঃসন্দেহে পেয়ে যাব, আর এইচ এর ভ্যালু পেয়ে গেলেই আমি বের করতে পারবো যে এ পয়েন্টের জন্য যে এনার্জি বা সিম্পলি এমজিএইচ পটেনশিয়াল এনার্জি এটা কত, এম পোর্শন দেওয়াই ছিল 0.5 কেজি, তো বের করা যাবে। আর ঠিক একইভাবে আমি এখানে ডি পয়েন্টের যে ভিসি বের করতে পারি, তাহলে এই পয়েন্টের যে কাইনেটিক এনার্জি হাফ এম ভিসি স্কোয়ার এটা করে বের করতে পারি, এবং বের করে দেখা যাবে দুইটা ভ্যালু আসলে সেমই আসতেছে। আচ্ছা এটা কাজ করি, ওটা করে বেরই করি, তাহলে আগে বের করি যে এখানে ভেলোসিটির ভ্যালুটা কত হবে, রুটের ভিতরে 2 ইন্টু জি ইন্টু এল ইন্টু হচ্ছে cos 0 মাইনাস cos 60 ডিগ্রি। আচ্ছা তাহলে ভেলোসিটি ভ্যালুটা আসছে 3.834 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে স্কোয়ার করলাম, তার সাথে হাফ আর এম কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হাফ আর এম কে মাল্টিপ্লাই করে দেই, এখানে উত্তরটা চলে আসতেছে 3.675। এই পয়েন্টের এনার্জি হচ্ছে এত জুল। এখন ঠিক একইভাবে এই পাশ থেকে বের করে আসি যে আমার পটেনশিয়াল এনার্জি ভ্যালুটা কত হবে, তাহলে হচ্ছে cos 60 সমান সমান তোমার হচ্ছে হাফ, তাহলে হাফ সমান সমান এইচ বাই 1.5, তাহলে হাফ ইন্টু 1.5, তাহলে এইচ হচ্ছে 3/4, তার সাথে এম 0.5 আর 9.8, তাহলে একটু দাঁড়াও, তাহলে হচ্ছে এটা অ্যান্সার, হ্যাঁ এটা অ্যান্সার সেম 3.675 একই আসছে। তো আমার তো এখানে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের যে এনার্জি ওই একটা পয়েন্টের পটেনশিয়াল এনার্জি আর নিচের পয়েন্টের কাইনেটিক এনার্জি এটা সেমই হবে। এখন সেম হওয়ার পিছনে কারণটা একটাই, তার কারণটা হচ্ছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট এন্ড কনজার্ভ। তাহলে এই অঙ্কটা কি কেউ আছো যে বুঝি নাই, আমি এটাকে শর্টকাটে করে ফেলছি, ডাইরেক্ট ভি এর ভ্যালু বসাই। এখন তুমি যদি চাও ভি এর ভ্যালু না বসায় করবা, তাহলে তুমি সেই ক্ষেত্রে কোন ট্রায়াঙ্গেল একে একে হাইট বের করে করে তারপরে করতে হবে, তো আমি চাইনি এত কষ্ট করতে, আমি একবারে করে ফেলছি। আশা করি এটা বুঝে গেছে। আচ্ছা এখন যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে যে এতক্ষণ পর্যন্ত যে যে সমস্যা এগুলো নিয়ে কথা বললাম বলতে পারো, ওখানে আলোচনা করতে পারি, অথবা চাইলে আমি নেক্সট সামনে আগাইতে পারি। কেউ কি আছো যে কোনো পার্টিকুলার প্রবলেম বা এই জিনিসটা বুঝি নাই এমন কিছু আছে, থাকলে বলতে পারো যে ভাইয়া এটা ক্লিয়ার হয় নাই। সে ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা সামনে আগান, এই নাও সামনে আগাইলাম, তাহলে আমাদের ক্লাস আজকে আসলে এই জায়গাতেই শেষ। তো তোমাদের চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 এ মোটামুটি যতগুলা টাইপের অঙ্ক আছে সবগুলা অঙ্ক কিন্তু আমি বেশ স্পিডে শেষ করে ফেলছি। এখন যদি তোমার প্রবলেম থাকে তোমরা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারো বা চ্যাট বক্সেও বলতে পারো, আমি উত্তর দিয়ে দিব। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের ছুটি হয়ে যাবে এখনই। আচ্ছা না, মনে হয় না কোনো হ্যান্ড রেজ বা কোনো কোশ্চেন দেখতেছি না, তার মানে হচ্ছে প্রবলেম সমাপ্ত। আচ্ছা শ্রেষ্ঠ কিছু বলবা? না ভাই, আমি আর কি বলবো, আপনি তো সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করলেন, সেটা কিউএনএ থেকে বোঝা গেল।
কারণ কোশ্চেন তেমন একটা আসেই নেই, সবাই আশা করি খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করছে। বাসায় বাকিটা পড়াশোনা আর কি তাদের উপর। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমার সবাই বেশ ভালো পোলাপান, বেশ স্পিডে গেছি, বাট তারপর তুমি বুঝতে পারছো, এটাই অনেক খুশি হয়েছি। ঠিক আছে ভাই, বাসায় প্র্যাকটিস করো, আশা করি পারবা। আর একটু ক্যালকুলেশন হাতে হাতে করো, আমি হয়তো কিছু ক্যালকুলেশন স্কিপ করে গেছি, খালি বলছি যে বাসায় একটু করে নিও, একটু দেখো, তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ।